প্রথমে। মানে আগের দিন পড়াশোনায় কি কারো কিছু অসুবিধা আছে? সুশান্ত, না স্যার। ভালো করে তৈরি করেছিস তো ওটা? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পার্টটা তৈরি করে নিয়েছিস তো? হ্যাঁ। আচ্ছা, বাকি কারো কিছু অসুবিধা আছে? আরো যারা আছিস সব ঠিক আছে তো? মানে পড়াগুলো করে নিবি কিন্তু দিনের দিন। ঠিক আছে। আমি গত সপ্তাহে পড়াতে পারিনি। সরি। কি একজন এলো দেখি। দেখো, আজকে ছোট বড় অনেককে নিয়েই ক্লাসটা হচ্ছে। যারা বড় তাদের কিছু জিনিস হয়তো, মানে আমি ছোটদের জন্যে কিছু জিনিস বলবো, সেটা হয়তো বড়দের জন্যে তোমার মনে হবে একটা ট্রিভিয়াল জিনিস। আর বড়দের জন্য কিছু জিনিস বলতে হবে, সেটা আজকে বলবো না, সেটা পরে কখনো বলবো আর কি। হ্যাঁ, তো আজকে মোটামুটি এদের মতো করে একটা জিনিস আমি বলছি, সেগুলো একটুখানি করে বোঝার চেষ্টা করো। আচ্ছা দেখো, আমরা এর আগে যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটাকে পড়েছিলাম, সেখানে এমনি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ওভারঅল গল্প টল্প তো বলা হয়েছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো যে ওখানে যে সমস্ত রিয়াক্টান্ট বা প্রোডাক্টগুলোকে নিয়ে মাথা ঘামানো হয়েছিল, তারা সব হচ্ছে নন ইলেকট্রোলাইট। তারা কেউ ডিসোসিয়েট করছে, এটা আমরা কনসিডার করিনি। আচ্ছা, এবারে যদি ডিসোসিয়েট করে, তখন সিচুয়েশনটা কি হবে? তাহলে যারা ডিসোসিয়েট করে তাদেরকে বলা হয় ইলেকট্রোলাইট। সেই ইলেকট্রোলাইট নিয়ে আমাদের বেসিক্যালি কথাবার্তা বলতে হবে। খুব ট্রিভিয়াল জিনিস দিয়ে স্টার্ট করা যায়। প্রথমে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট সে কারা? ধরো মোটামুটি ভাবে অ্যাসিড, বেসেস অ্যান্ড সল্টস that undergo dissociation or ionization, that undergo dissociation in a polar solvent to produce ions are called ইলেকট্রোলাইট। ঠিক আছে, যেমন ধরো ফর এক্সাম্পল তুমি একটা সোডিয়াম ক্লোরাইডের মতো একটা সল তুমি কনসিডার করছো, সেটাকে তুমি অ্যাকোয়াস সলিউশনে নাও, মানে জলে যদি নাও, তাহলে সে দেখি ডিসোসিয়েট করে Na প্লাস অ্যাকোয়াস প্লাস Cl মাইনাস অ্যাকোয়াস তৈরি করো। তার মানে এখানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে ইলেকট্রোলাইট, কারণ সে জলীয় দ্রবণে ডিসোসিয়েট করে আয়নগুলো তৈরি করে। আবার ধরো তুমি একটা অ্যাসিড কনসিডার করছো, ধরে নাও সালফিউরিক অ্যাসিড, তার অ্যাকোয়াস সলিউশন নিয়েছো, সে ডিসোসিয়েট করে ইউজুয়ালি 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস তৈরি করে ফেলে। আবার ধরো তুমি একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে বেস কনসিডার করছো, অ্যাকোয়াস সলিউশন একে ডিসোসিয়েট করে Na প্লাস অ্যাকোয়াস প্লাস OH মাইনাস অ্যাকোয়াস তৈরি করে এরা। আবার উল্টো দিকে এরা যেমন ফুললি ডিসোসিয়েট করে গেল, আবার কেউ কেউ আছে যারা যে ফুললি ডিসোসিয়েট করছে নয়, তাদের ক্ষেত্রে একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে। তাদের একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে কিরকম? যেমন ধরো অন দ্য কন্ট্রারি, বাবা এত না, আমি অবশ্য 4টে বলেছিলাম, ওদেরও দোষ নেই, হয়তো ফোনটা দেখেনি হয়তো। দেখো আবার উল্টো দিকে দেখো, কেউ কেউ আছে, ধরো তুমি অ্যাসিটিক অ্যাসিড কনসিডার করছো, CH3 ডবল এইচ, সে যখন ডিসোসিয়েট করছে,
এরকম একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে এবং ইকুইলিব্রিয়ামটা বাঁদিকে শিফটেড থাকছে, কি হচ্ছে না এইচ প্লাস তৈরি করছে প্লাস CH3 COO মাইনাস তৈরি করছে। মানে আগের সালফিউরিক অ্যাসিডটা কমপ্লিটলি ডিসোসিয়েট করে যাচ্ছিল, সেই জন্য আমি এখানে কোনো ইকুইলিব্রিয়াম দেখাইনি, ডান দিকে জাস্ট অ্যারোটাকে করে দিয়েছি। আবার তুই সোডিয়াম হাইড্রক্সাইড যখন তুমি কনসিডার করেছো, সে পুরোপুরি ডিসোসিয়েট করে যাচ্ছিল, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যদি তুমি নাও তাহলে NH4 প্লাস প্লাস OH মাইনাস হচ্ছে, সে কিন্তু পার্সিয়ালি ডিসোসিয়েট করছে। তাহলে এরা এই যে সল্ট বা অ্যাসিড বা বেস, যারা পোলার সলভেন্ট যদি নেওয়া হয়, নন পোলার সলভেন্টকে ডিসোসিয়েট না করতে পারে, সোডিয়াম ক্লোরাইড বেঞ্জিন মিডিয়াম এসে ডিসোসিয়েট করে Na প্লাস এবং Cl মাইনাস না তৈরি করতে পারে, কিন্তু পোলার সলভেন্ট সেটা হয়তো মূলত জল, কিন্তু কখনো কখনো পোলার সলভেন্ট হিসেবে তুমি অ্যামোনিয়া ব্যবহার করতে পারো, HF ব্যবহার করতে পারো। তো এই ধরনের সলিউশনকে ডিসোসিয়েট করে তোমার আয়নস গুলো দিচ্ছে, তারাই হচ্ছে তোমার ইলেকট্রোলাইট। আচ্ছা, এই যে ইলেকট্রোলাইটের দেখো, এই এরা সোডিয়াম ক্লোরাইড বা সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রক্সাইড, এদের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাকোয়াস সলিউশন হচ্ছে কমপ্লিটলি ডিসোসিয়েট করে যাচ্ছে, তাদেরকে বলা হবে তোমার স্ট্রং ইলেকট্রোলাইট। এরা হচ্ছে তোমার স্ট্রং ইলেকট্রোলাইট। এইটা। আর এদেরকে দেখো তারা পার্শিয়ালি ডিসোসিয়েট করছে, এদেরকে বলা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। তার মানে ইলেকট্রোলাইটকে তুমি দুটো ভাগে ভাগ করছো, ইলেকট্রোলাইটকে মূলত তুমি দুটো ভাগে ভাগ করছো। একটাকে বলছো স্ট্রং ইলেকট্রোলাইট, আর একটাকে বলছো উইক ইলেকট্রোলাইট। একটা স্ট্রং ইলেকট্রোলাইট আর হচ্ছে উইক ইলেকট্রোলাইট। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হচ্ছে, দে আন্ডারগো কমপ্লিট আয়নাইজেশন in any concentration, any arbitrary concentration। কনসেন্ট্রেশনটা তোমার বেশি হোক কম হোক যাই হোক না কেন, সবসময় সে হচ্ছে কমপ্লিটলি ডিসোসিয়েট করে যাবে। বাকি এরও দেখি একটুখানি। আচ্ছা, এক্সাম্পল কি বললাম? এক্সাম্পল ধরো যে সোডিয়াম ক্লোরাইডের কথা বলা হয়েছে, HCl এর কথা বলা হচ্ছে, সোডিয়াম হাইড্রক্সাইডের কথা বলা হচ্ছে, বা সালফিউরিক অ্যাসিডের কথা বলা হচ্ছে, তারা যে কোনো কনসেন্ট্রেশনই ফুললি ডিসোসিয়েট করে যায়। আর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হয়, দে দে ডিসোসিয়েট partially in arbitrary concentration, এবার কমপ্লিট ডিসোসিয়েশনটা কখন হবে, কমপ্লিট আয়নাইজেশন, আচ্ছা ডিসোসিয়েট না করে দে আয়নাইজ বলা ভালো, কমপ্লিট আয়নাইজেশন occurs only at very dilute solution। তার এক্সাম্পল তো বললাম, অ্যাসিটিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, আর HCN ধরো, হ্যাঁ, এদের ক্ষেত্রে তোমার পার্শিয়াল ডিসোসিয়েশনটা করছে অ্যাট অর্ডিনারি কনসেন্ট্রেশন। এবারে আমি পরে দেখাবো যে অসওয়াল্ড ডাইলিউশন ল বলে একটা ল আছে, তার ক্ষেত্রে যে উইক ইলেকট্রোলাইটের কমপ্লিট ডিসোসিয়েশনটা হতে পারে অনলি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, অর্থাৎ সলিউশনটা যখন ভীষণ ভীষণ ডাইলিউট হয়ে যাবে তখনই কেবলমাত্র কমপ্লিট ডিসোসিয়েশনটা হতে পারে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এবারে এই যে স্ট্রং এবং উইক ইলেকট্রোলাইট, এইটা নিয়ে আমাদের যে ইকুইলিব্রিয়াম হেনাতানা ইত্যাদি থাকবে আর কি, সেইগুলি তোমার আয়নিক ইকুইলিব্রিয়ামের মধ্যে পড়ছে আর কি। ঠিক আছে। আচ্ছা, আমরা যেভাবে প্রথাগতভাবে পরপর পরপর করে পরে আমি সেই রকমভাবে পড়বো না, আমি বেসিক্যালি সিলেবাসটা দিয়ে গাইডেড হবো, সিলেবাসে পরপর পরপর করে যেরকমভাবে থাকে সেই রকমভাবে আমি জাস্ট আলোচনা করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এই শুরুটা করি এরকম একটা জায়গা থেকে। প্রথমে এই স্ট্রং ইলেকট্রোলাইট নিয়ে দু চারটে কথাবার্তা বলার জায়গা আছে, সেইটা প্রথমে আমরা একটুখানি বলি আর
তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট নিয়ে কিছু কিছু জিনিস দরকার, কনসেপ্ট, সেগুলো মানে থিওরিটিক্যাল ডিটেলিং এর মধ্যে না গিয়ে স্ট্রং ইলেকট্রোলাইট, হ্যাঁ, সেইটাকে নিয়ে জাস্ট কিছু যে কনসেপ্ট ইন্ট্রোডিউস করার দরকার আছে সেইগুলোকে নিয়ে আমি জাস্ট প্রথমে একটুখানি কথাবার্তা বলে নিচ্ছি। দেখো, আচ্ছা, প্রথমে মানে কতকগুলো আমি জিনিস একটুখানি বলে নিই, সেটা তোমার খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই স্ট্রং ইলেকট্রোলাইট সংক্রান্ত কতকগুলো টার্ম একটুখানি বলে নিচ্ছি, যে টার্মগুলো উইদাউট এক্সপ্লেনেশন বেসিক্যালি আমি বলবো, হ্যাঁ, একটুখানি জেনে রাখো, সেটা তোমাদের খুব কাজে লাগবে। আচ্ছা, ধরো আমি এইরকম ভাবে গল্পটাকে স্টার্ট করছি। ধরো একটা স্ট্রং ইলেকট্রোলাইট এ নিউ প্লাস বি নিউ মাইনাস এরকম একটা স্ট্রং ইলেকট্রোলাইট নিচ্ছ, যে বেসিক্যালি পুরো ডিসোসিয়েট করে নিউ প্লাসটা ক্যাটায়ন দেয়, যার চার্জ ধরে নাও জেড প্লাস, আর নিউ মাইনাসটা অ্যানায়ন দেয়, তার চার্জ ধরে নাও জেড মাইনাস। ঠিক আছে, এইটা একটা ইলেকট্রোলাইট। হ্যাঁ, এটাকে অনেক সময় তুমি এইরকম ভাবে বলতে পারো নিউ প্লাস ইজ টু নিউ মাইনাস ইলেকট্রোলাইট, এরকম। যেমন ধরো তুমি সোডিয়াম ক্লোরাইড যদি কনসিডার করো, সোডিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট করে Na প্লাস দেবে প্লাস Cl মাইনাস দেবে, এইটা হচ্ছে তোমার 1:1 ইলেকট্রোলাইট। হ্যাঁ, তাহলে আমি প্রথমে একটা স্ট্রং ইলেকট্রোলাইট কনসিডার করছি, নিউ প্লাস এ জেড প্লাস নিউ মাইনাস বি জেড মাইনাস, এইটা। আচ্ছা, এর ক্ষেত্রে এই প্রথমে একটা জিনিস আমি বলি যে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে না সব কিছু কনসেন্ট্রেশন দিয়ে ভাবলে হবে না, তোমাকে যেটা ভাবতে হবে প্রথমে অ্যাক্টিভিটি দিয়ে ভাবতে হবে। ধরো আমি এ এই প্লাস লিখলাম, এটাকে বলা হচ্ছে আয়নিক অ্যাক্টিভিটি অফ ক্যাটায়ন, আর গামা প্লাস বলে একটা টার্ম বলা হচ্ছে, সেটা হচ্ছে আয়নিক অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ ক্যাটায়ন, এইটা। এবারে যদি ধরে নাও তোমার এই সি প্লাসটা কনসেন্ট্রেশন অফ ক্যাটায়ন ইন মোল পার লিটার হয়, আর সি জিরোটা একটা স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন ইকুয়াল টু 1 মোল পার লিটার হয়, দেন তুমি লিখতে পারছো যে এ প্লাসটা হচ্ছে তোমার গামা প্লাস ইন্টু সি প্লাস বাই সি জিরো। তাহলে এই যে অ্যাক্টিভিটি তার সাথে কনসেন্ট্রেশনের সম্পর্কটা হচ্ছে এরকম, মানে অ্যাক্টিভিটিটাকে লোকে ইউনিটলেস নাম্বার হিসেবে দেখে। হ্যাঁ, তাহলে গামা প্লাস ইন্টু সি প্লাস বাই সি জিরো, এইটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ প্যাটার্নের সঙ্গে কনসেন্ট্রেশন অফ প্যাটার্ন, তাদের হচ্ছে সম্পর্ক। আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট যে দেখো এই কনসেন্ট্রেশনটা যে ইউনিট তুমি লিখছো মোল পার লিটারে, তাকে তুমি ভাগ করে দিচ্ছ 1 মোল পার লিটার, অর্থাৎ সি প্লাস বাই সি জিরোটা ইউনিটলেস নাম্বার হয়ে গেল। আর এ প্লাস আর এ গামা প্লাস তারা হচ্ছে ইউনিটলেস নাম্বার হয়। এ প্লাস অ্যান্ড গামা প্লাস মানে আয়নিক অ্যাক্টিভিটি অফ ক্যাটায়ন আর আয়নিক অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট অফ ক্যাটায়ন, তারা হচ্ছে তোমার ইউনিটলেস, এরা হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি হয়। আচ্ছা, এবারে এই যখন সি প্লাসটা টেন্ডস টু জিরো, দ্যাট ইজ ফর ভেরি ডাইলিউট সলিউশন, গামা প্লাসটা টেন্ডস টু 1 হবে। তাহলে একটা আইডিয়ালি ডাইলিউট সলিউশন, ভেরি ডাইলিউট সলিউশন বা আইডিয়ালি ডাইলিউট সলিউশনের জন্য তোমার এই অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টের ভ্যালুটা, যেটা হচ্ছে আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টের ভ্যালুটা 1 হয়ে যায়, এবং তখন তোমার অ্যাক্টিভিটি এবং কনসেন্ট্রেশনের মধ্যে কোনো তফাৎ থাকে না। আচ্ছা, ক্যাটায়নের জন্য যেমন করে লিখলাম ঠিক একই রকম ভাবে অ্যানায়নের জন্য আমি লিখতে পারি। এ মাইনাসটা হচ্ছে তোমার আয়নিক অ্যাক্টিভিটি অফ অ্যানায়ন, গামা মাইনাসটা হচ্ছে আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ
অ্যানায়ন, তখন তুমি লিখতে পারবে এ মাইনাসটা সেটা হচ্ছে গামা মাইনাস ইন্টু সি মাইনাস বাই সি জিরো, এরকমভাবে তুমি লিখতে পারবে। এখানে তোমার সি মাইনাসটা হচ্ছে তোমার সার্টেনলি কনসেন্ট্রেশন অফ অ্যানায়ন ইন ধরে নাও মোল পার লিটার, আর সি জিরোটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন যেটা হচ্ছে 1 মোল পার লিটার। তাহলে এই যে অ্যাক্টিভিটি, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ডাইলিউট বা ভেরি ডাইলিউট সলিউশনের জন্য বা আইডিয়াল সলিউশনের জন্য, যেখানে কনসেন্ট্রেশন টার্মটা ব্যবহার করা হয়। কিন্তু যদি সলিউশনটা ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি, তখন কিন্তু তোমার ওই অ্যাক্টিভিটি দিয়ে সবকিছু তোমাকে ভাবতে হবে, কনসেন্ট্রেশন দিয়ে ভাবলে হবে না। এই অ্যাক্টিভিটির সাথে কনসেন্ট্রেশনের সম্পর্ক হচ্ছে এই। এবারে কোনো একটা স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশনে যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকতে পারে, তাহলে ক্যাটায়নের জন্য তুমি তার কনসেন্ট্রেশনের সঙ্গে অ্যাক্টিভিটি থ্রু আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট কীরকমভাবে রিলেটেড, অ্যানায়নের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে কনসেন্ট্রেশন অফ অ্যানায়ন অ্যাক্টিভিটি অফ অ্যানায়নের সঙ্গে কেমন করে রিলেটেড থ্রু দ্য আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ অ্যানায়ন, সেটা তুমি এখানে দেখবে। আচ্ছা, এবারে প্রবলেম যেটা হচ্ছে যে ধরো তুমি কি শুধু Na প্লাস পেতে পারো বা শুধু Cl মাইনাস পেতে পারো? যখনই কোনো একটা অ্যাকোয়াস সলিউশনে তুমি সরিয়ে মানে Na প্লাস বা Cl মাইনাস পেতে চাইবে, Na প্লাস পেতে চাইলে তার কাউন্টার অ্যানায়নটাকে দিতে হবে, আর Cl মাইনাস পেতে চাইলেও কিন্তু তার কাউন্টার ক্যাটায়নটাকে দিতে হবে। তার মানে যেটা কথা সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ক্যাটায়ন বা অ্যানায়নের হ্যাঁ তোমার আয়নিক অ্যাক্টিভিটি বা আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বের করা যা সম্ভব না। তার মানে যেটা একটা কথা, যেটা ইম্পর্টেন্ট, আমি কি বলছি বুঝতে পারছো? যে আমার ধরো Na প্লাসের জন্য আমি অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বা কনসেন্ট্রেশন যাই বলো বের করতে চাইছি। এবারে কথাটা হচ্ছে যে যখন সলিউশনে তুমি দিচ্ছ, তুমি কি শুধু Na প্লাস দিতে পারবে? শুধু Na প্লাস কি কোনো একটা কন্টেনারের মধ্যে পাওয়া যায়? পাওয়া যায় না। সাডেনলি সোডিয়াম Na প্লাস একটা সল্ট হিসেবে থাকবে, একটা সোডিয়াম ক্লোরাইড হিসেবে থাকতে পারে, সোডিয়াম নাইট্রেট হিসেবে থাকতে পারে, সোডিয়াম সালফেট হিসেবে থাকতে পারে। ঠিক একই রকমভাবে ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড এরকম ভাবে থাকতে পারে। তার মানে ক্যাটায়ন বা অ্যানায়নকে তুমি আলাদা করে কিন্তু পেতে পারবে না। তার মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে যে মানে ionic activity and ionic activity coefficient of cation or anion, সরি আয়নিকটা লেখা হচ্ছে না, ionic activity or ionic activity coefficient of cation or anion cannot be determined experimentally. The ionic activity or ionic activity coefficient of cation or anion cannot be determined experimentally. তাহলে উপায়টা কি? ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা হচ্ছে আমাকে একটা তাদের অ্যাভারেজ নিয়ে কথাবার্তা বলতে হবে। সেই জন্য আমাদেরকে যেটা নিয়ে কথাবার্তা বলতে হবে হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি। মিন আয়নিক অ্যাক্টিভিটি বলে একটা টার্ম তোমার চলে এলো। আচ্ছা, এই মিন আয়নিক অ্যাক্টিভিটিটা বেসিক্যালি তোমার জিওমেট্রিক মিন। মিন তো 3 রকমের হয়, একটা হচ্ছে এরিথমেটিক মিন, একটা জিওমেট্রিক মিন, একটা হচ্ছে হারমোনিক মিন। এখানে আমরা জিওমেট্রিক মিনটা বলছি। জিওমেট্রিক মিন অফ আয়নিক অ্যাক্টিভিটিস অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। জিওমেট্রিক মিন অফ আয়নিক activities of cation and anion। মানে ব্যাপারটা কিরকম, ধরো A প্লাস মাইনাস এটা হচ্ছে মিন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, সেটা তুমি কি করবে? দেখো ক্যাটায়নের অ্যাক্টিভিটি A প্লাস হয় এবং ক্যাটায়ন যদি তৈরি হয় হচ্ছে তোমার নিউ প্লাসটা, অ্যানায়ন যদি তৈরি মানে অ্যানায়নের অ্যাক্টিভিটি A মাইনাস হয়, সেটা যদি তৈরি হয় নিউ মাইনাসটা, তার পাওয়ার হয়ে যাবে 1 বাই নিউ প্লাস প্লাস নিউ মাইনাস। যেখানে এই নিউ প্লাস নিউ মাইনাসটা কি, দেখো এই যে এ নিউ প্লাস বি নিউ মাইনাস, যদি নিউ প্লাস ইজ টু নিউ মাইনাস একটা ইলেকট্রোলাইট একটা ডিসোসিয়েট করার পরে নিউ প্লাসটা কাটান এবং নিউ মাইনাসটা অ্যানায়ন দেবে। হ্যাঁ,
তাহলে যেটা হচ্ছে যে ক্যাটায়নের অ্যাক্টিভিটি রেজ টু পাওয়ার নিউ প্লাস এ মাইনাস তার পাওয়ার নিউ মাইনাস হোল টু দি পাওয়ার 1 বাই নিউ প্লাস প্লাস নিউ মাইনাস। এইটা হলো মিন আয়নিক অ্যাক্টিভিটি অফ এ ইলেকট্রোলাইট। এখানে একটা ইলেকট্রোলাইটের জন্য এখানে মিন আয়নিক অ্যাক্টিভিটি কার হবে না অফ অ্যান ইলেকট্রোলাইট, কিন্তু এখন আর কোনো একটা পার্টিকুলার আয়ন নয়, পুরো একটা পার্টিকুলার ইলেকট্রোলাইটের জন্য। তাহলে মিন আয়নিক অ্যাক্টিভিটি অফ অ্যান ইলেকট্রোলাইট, সেটাকে জিওমেট্রিক মিন অফ আয়নিক অ্যাক্টিভিটি অফ ক্যাটায়ন অ্যানায়ন, সেটা হচ্ছে এইটা। আর ঠিক একই রকম ভাবে স্ট্রং ইলেকট্রোলাইট না উইক ইলেকট্রোলাইট? এটা স্ট্রং। যা কিছু এই যে প্রথমেই তো লিখেছি যে স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য সবকিছু আলোচনা হচ্ছে, যা কিছু আলোচনা হবে সব স্ট্রং এর জন্য। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ অ্যান ইলেকট্রোলাইট, এইটা সেটা হচ্ছে তোমার জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন অফ আয়নিক অ্যাক্টিভিটি coefficients of cation and anion। মানে ধরো তুমি যদি গামা প্লাস মাইনাসটা বের করো, সেটা হচ্ছে গামা প্লাস তার পাওয়ার নিউ প্লাস ইন্টু গামা মাইনাস তার পাওয়ার নিউ মাইনাস, তার পাওয়ার হচ্ছে 1 বাই নিউ প্লাস প্লাস নিউ মাইনাস। আচ্ছা, এবারে এই তোমার এ নিউ প্লাস বি নিউ মাইনাস এরকম একটা নিউ প্লাস ইজ টু নিউ মাইনাস ইলেকট্রোলাইটের জন্য করছি বলে তোমার হয়তো জিনিসটা একটু কমপ্লিকেটেড দেখতে লাগতে পারে, কিন্তু ধরো যদি এটা 1:1 ইলেকট্রোলাইট নাও, ধরো আমি সোডিয়াম ক্লোরাইডের কথা ভাবছি। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড কি হচ্ছে, সে ভেঙে যখন যাচ্ছে এন এর প্লাস তৈরি করছে এবং সিএল মাইনাস তৈরি করছে, মানে পরিষ্কার দেখো এখানে নিউ প্লাসটা হচ্ছে 1, নিউ মাইনাসটা হচ্ছে 1, তার মানে এর ক্ষেত্রে মিন আয়নিক অ্যাক্টিভিটি কি হচ্ছে তোমার এ প্লাস ইন্টু এ মাইনাস তার স্কোয়ার রুট, আর গামা প্লাস মাইনাসটা কত হচ্ছে রুট ওভার অফ গামা প্লাস ইন্টু গামা মাইনাস। দেখো এটা জিওমেট্রিক মিন পরিষ্কার বুঝতে পারছো, এখানে নিউ প্লাসও 1 নিউ মাইনাসও 1, তার মানে কি এ প্লাস ইন্টু এ মাইনাস তার পাওয়ার হচ্ছে 1/2, মানে বেশিরভাগ রুট হয়ে গেল, আর গামা প্লাস মাইনাস রুট ওভার গামা প্লাস ইন্টু গামা মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি এইটা খুব ইম্পর্টেন্ট, এটা হায়ার সেকেন্ডারি লেভেলে একটু অ্যাডভান্স মনে হচ্ছে, কিন্তু পরে যে কনসেপ্টগুলো আছে কমন আয়ন এফেক্ট, সলিবিলিটি প্রোডাক্ট, খানাতানা, সেখানে পিএইচ এর গল্প পরে আসবে, সেখানে তোমার অ্যাক্টিভিটি মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট এর নলেজটা যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু অনেক কোশ্চেনই তুমি দেখবে প্রপারলি উত্তর করতে পারছো না। আর তোমাদের বইয়ে যেগুলো আছে ভুলে ভরা একদম। আমি আগের দিনই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কথা বলছিলাম, আয়নিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রেও হচ্ছে প্রচন্ড কনসেপচুয়াল ভুল, বোথ এনসিইআরটির বইয়ে অ্যান্ড হাফ প্রফেশনের বইয়ে, কারণ তার একটু ব্যাকগ্রাউন্ড ফেঁদে তৈরি করেনি বলে। ওই জন্য এই পার্টিকুলার জায়গাগুলো যেখানে থার্মোডাইনামিক্স পড়ালাম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়াচ্ছি, এই জায়গাগুলো কিন্তু বইটা সেকেন্ডারি, আমার কথাগুলো বা আমার ক্লাসটা হচ্ছে প্রাইমারি হিসেবে তুমি চুজ করবে। একবার মাথায় ওয়ান্স এটা গেঁথে গেল, তারপরে তুমি জাস্ট বইপত্র খুলে দেখবে যে কোথাও তোমার কোনো বিরোধিতা হচ্ছে কিনা। যদি বিরোধিতা হয় তাহলে তুমি বুঝতে পারবে যে আমি ঠিক বলছি, বইয়ে যেটা আছে সেটা ভুল হয়েছে। বা তোমার যদি স্টিল ডাউট থাকে তাহলে তুমি বলবে যে স্যার আপনি এই কথাটা বলেছেন, বই এই কথাটা বলছে, তাহলে তখন আমরা ওইটাকে নিয়ে ভাববো বা আলোচনা করবো। এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে কিছুটা তৈরি করছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমাকে নিতে হবে। তোমার একটু কমপ্লিকেটেড লাগবে, কিন্তু তোমাকে এটা নিতে হবে, না নিলে পরের দিকে তুমি প্রচন্ড সমস্যায় পড়বে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি মিন অ্যাক্টিভিটি এবং মিন অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, হ্যাঁ, এইগুলো একটুখানি আমি ডিফাইন করে ফেললাম। আচ্ছা, নেক্সট একটা টার্ম আমি ডিফাইন করব, যাকে বলা হচ্ছে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন। আয়নিক স্ট্রেংথ অফ এ সলিউশন। দেখো, যা কিছু আলোচনা সবই এখন স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য হচ্ছে, কিন্তু আমি উইক ইলেকট্রোলাইটে পরে আসবো, মানে সব আলোচনাই স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে হচ্ছে। আয়নিক স্ট্রেংথ অফ সলিউশন, আয়নিক স্ট্রেংথ মানে অফ এ স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন, আয়নিক স্ট্রেংথ ফর স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন। আচ্ছা, এইটা এইরকম ভাবে ডিফাইন করা হচ্ছে, আইনকে আই দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, সেটা হচ্ছে হাফ সামেশন ওভার আই সিআই জেড আই এর স্কোয়ার। মানে ব্যাপারটা কিরকম, এখানে
ধরো মানে কোন একটা সলিউশন যখন তুমি কনসিডারেশনে অনেক আয়ন থাকতে পারে, তাহলে সিআইটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য আয়তায়ন। এবারে এর ইউনিটটা তুমি যেমন নেবে আর কি, মোল পার লিটারে করলে তোমার আয়নিক স্ট্রেন্থটা মোল পার লিটারে বেরোবে। তুমি যদি কনসেন্ট্রেশনটাকে তুমি নর্মালিটিতে করো তাহলে আইটা তোমার নর্মালিটিতে বেরোবে। আর জেড আইটা হচ্ছে তোমার চার্জ অফ দ্য আয়তায়ন। ধরো কোনো একটা সলিউশনে সোডিয়াম ক্লোরাইডের সলিউশন, সেখানে এনএ প্লাস এবং সিএল মাইনাস আছে, সেখানে আয়নিক স্ট্রেন্থ ক্যালকুলেশনের সময় হচ্ছে এনএ প্লাসের কন্ট্রিবিউশন থাকবে, সিএল মাইনাসের কন্ট্রিবিউশন থাকবে। এইটা এটা হচ্ছে আয়নিক স্ট্রেন্থ অফ অ্যান ইলেকট্রোলাইটিক সলিউশন। আসলে ব্যাপারটা কিরকম, যে কোন একটা সলিউশন যে ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি, তার জন্য যেটা রেসপন্সিবল ফ্যাক্টর সেটা হচ্ছে যে আয়নগুলো আছে তাদের চার্জ কেমন এবং তাদের কনসেন্ট্রেশন কেমন। যদি কনসেন্ট্রেশন বেশি হয়, চার্জের পরিমাণ বেশি হয়, তাদের মধ্যে ইন্টারাকশন খুব স্ট্রঙ্গার হবে, তখন হয়ে যাবে ডেভিয়েটেড ফ্রম আইডিয়ালিটি। এবং এই ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিকে ধরা হয় একটা পার্টিকুলার প্যারামিটার দিয়ে, যাকে বলা হচ্ছে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন। এবং আয়নিক স্ট্রেংথ তোমার এইরকমভাবে ডিফাইন হবে। আয়নিক স্ট্রেংথ অফ এ স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন তোমার এইরকমভাবে ডিফাইন হলো, যেখানে তুমি এই কনসেন্ট্রেশনটা যে ইউনিটে নেবে, আইটা যে সেই ইউনিটে নেবে। কারণ এই যে চার্জ যেটা বলছি, চার্জটা মানে কি, সোডিয়াম ক্লোরাইড যদি তুমি কনসিডার করো, তাহলে এনএ প্লাসের চার্জ +1 ধরতে হবে, সিএল মাইনাসের চার্জ হচ্ছে -1 ধরতে হবে। মানে এখানে কিন্তু চার্জ মানে একদম সেই কুলম ইউনিটে তার চার্জ সেরকম না, মানে হচ্ছে চার্জ অফ দ্য আয়তায়ন উইথ রেসপেক্ট টু দ্য ইলেকট্রনিক চার্জ আছে, উইথ রেসপেক্ট টু দ্য ইলেকট্রনিক চার্জ। ধর ক্যালসিয়াম ক্লোরাইড তুমি কনসিডার করছো Ca2+, তাহলে Ca2+ এর চার্জ ধরতে হবে তোমার জাস্ট +2। এটা কিন্তু মানে চার্জ মানে ইউনিট নাই, তোমার এটা হবে এখানে ইউনিট অফ আই শুড বি দ্য ইউনিট অফ কনসেন্ট্রেশন। তুমি কনসেন্ট্রেশনটা যে ইউনিটে নেবে, চার্জটা হচ্ছে সেই ইউনিটেই তোমার হবে। আচ্ছা, এবারে দেখো যেটা হচ্ছে যে তুমি একটা জিনিস দেখলে, যে আমি এখানে কিছুটা বলার চেষ্টা করেছি, যে যখন তোমার ভীষণ ডাইলিউট সলিউশন হয়ে যাবে, তখন কনসেন্ট্রেশনটা যখন টেন্ডস টু 0 হয়ে যাবে, তখন কি হচ্ছে না, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা 1 এর কাছাকাছি যাবে, এবং অ্যাক্টিভিটির সঙ্গে তোমার বেসিক্যালি হচ্ছে কনসেন্ট্রেশনের কোনো তফাৎ থাকবে না। এটা সেটা ক্যাটায়নাইজেশন সত্যি, অ্যানায়নাইজেশন সত্যি। আর ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে যদি তুমি বলো, তাহলে ফর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, মানে প্রচন্ড ডাইলিউট সলিউশন যদি হয়, গামা প্লাস মাইনাসটা কিন্তু টেন্ডস টু তোমার 1 হয়ে যাবে। তাই গামা প্লাস মাইনাসটা 1 থেকে আলাদা হলে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। তাহলে এবারে বোঝার চেষ্টা করো, এই যে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গামা প্লাস মাইনাস, সেটা 1 হয় আইডিয়াল সলিউশনের জন্য। তাহলে ওটা 1 থেকে যখন সরে যাচ্ছে, ইট ইজ ডেভিয়েটেড ফ্রম আইডিয়ালিটি। আবার যদি অরিজিনটা বোঝার চেষ্টা করো, যে কেন কোন একটা সলিউশন ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি, তার কারণটা হচ্ছে এই আয়নগুলোর মধ্যে স্ট্রং ইন্টারাকশনের জন্য। আচ্ছা, আয়নগুলোর মধ্যে যে ইন্টারাকশনসটা, সেই ইন্টারাকশনসটা মানে বেসিক্যালি কি রকম, ইন্টারাকশনসটা হচ্ছে তোমার ওই যে ইলেকট্রোলাইটটা ডিসোসিয়েট করে যাচ্ছে, সেখান থেকে সে অনেক আয়ন প্রডিউস করছে। সেই আয়নগুলোর চার্জ, ইন্ডিভিজুয়াল আয়নের চার্জ যত বেশি হবে, আর কনসেন্ট্রেশন যত সলিউশনের বেশি হবে, আয়নগুলো তত কাছাকাছি থাকবে, তত তাদের মধ্যে ইন্টারাকশন স্ট্রঙ্গার হবে। ইন্টারাকশন স্ট্রঙ্গার হলে তোমার সেইখান থেকে তুমি তত বেশি তোমার ডেভিয়েটেড হয়ে যাবে ফ্রম আইডিয়ালিটি। তার মানে বোঝা গেল যে তোমার এই যেটা আয়নিক স্ট্রেংথ এবং মিন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের মধ্যে একটা সম্পর্ক থাকবে, এবং সেই সম্পর্কটা একটা ইকুয়েশন দিয়ে বুঝতে হয়, যাকে বলা হয় ডি-বাই-হুকেল লিমিটিং ল। ডি-বাই-হুকেল লিমিটিং ল। তা ডি-বাই-হুকেল লিমিটিং ল এটা কি বলে, এটা এইরকম ভাবে বলে, ধরো লগ 10 বেস গামা প্লাস মাইনাস, এটা তুমি লিখতে পারো -a জেড প্লাস জেড মাইনাস ইন্টু √i। দেখো এই যে গামা প্লাস মাইনাস, এটা হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। দেখো পরিষ্কার, আই যদি 0 হয়ে যায়, লগ গামা প্লাস মাইনাসটা তোমার 0 হয়ে যাচ্ছে, গামা প্লাস মাইনাসটা 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে যখন তোমার আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন টেন্ডস টু 0, তখন বেসিক্যালি গামা প্লাস মাইনাস টেন্ডস টু 1 হবে। রাইট? আচ্ছা, এইখানে দেখো তুমি পরিষ্কার বুঝতে পারছো যে জেড প্লাসটা হচ্ছে
চার্জ অফ ক্যাটায়ন জেড মাইনাসটা হচ্ছে চার্জ অফ অ্যানায়ন, গামা প্লাস মাইনাসটা হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, আর আইটা হচ্ছে তোমার আয়নিক স্ট্রেন্থ। আয়নিক স্ট্রেন্থ। আচ্ছা, এখানে এই যে এই এটা একে বলা হয় ডিবাই হুকেল এটা হচ্ছে ডিবাই হুকেল লিমিটিং ল কনস্ট্যান্ট, ঠিক আছে। এবং এর ভ্যালুটা তুমি যদি মোটামুটি অ্যাকোয়াস সলিউশন এবং 25°C কাছাকাছি নাও, তাহলে এই এর ভ্যালুটা 0.509 এরকম তোমার বেরোয়। তাহলে এর ভ্যালুটা হচ্ছে, তুমি যদি সেইভাবে দেখো, 0.509 হয় এর ভ্যালুটা ফর অ্যাকোয়াস সলিউশন অ্যাট 25°C, 25°C ইন অ্যাকোয়াস সলিউশন এর ভ্যালুটা 0.509 হয় এটা। এবং এর ইউনিটটা যদি তুমি দেখো, এর ইউনিটটা দেখো, লগটা ইউনিটলেস কোয়ান্টিটি, জেড প্লাস জার মাইনাস ইউনিটলেস কোয়ান্টিটি, তাহলে এটা হচ্ছে 1/√i এর ইউনিট হবে। এই জন্য নর্মালিটি টু দি পাওয়ার -12 হচ্ছে তোমার এর ইউনিট হয়ে যাবে। যদি আমি এইটাতে যদি কনসেন্ট্রেশন, ইউনিট অফ কনসেন্ট্রেশন, সেটা ইউজুয়ালি হচ্ছে তোমার নর্মালিটি হয়, হ্যাঁ, তাহলে এইটা হয়ে যাবে নর্মালিটি টু দি পাওয়ার -12 এটা। ফর অ্যাকোয়াস সলিউশন at 25°C সেটা 0.509 নর্মালিটি টু দি পাওয়ার -12 হয়। আর এইটা যদি ফর অ্যাকোয়াস সলিউশন অ্যাট 0°C করো, তাহলে ভ্যালুটা পেলে 0.488 নর্মালিটি টু দি পাওয়ার -12 হয় এটা, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে তোমার ডিবাই হুকেল লিমিটিং ল। আর আমি এই ডিটেলে যাচ্ছি না, এটা কোনটা কার উপরে নির্ভর করে সেইটা আমি আলাদা একটা ক্লাস নেব, যেটা এই যে জিনিসটা পড়িয়ে নিচ্ছে সেখানে আবার পিছনে ফিরে গিয়ে কিছু কিছু জায়গা আছে যেখানে অনার্স লেভেলে যখন পড়াশোনা করা হবে, তখন এই এর অ্যাকচুয়ালি মানেটা কি, হানাতানা ইত্যাদি ইত্যাদি সেগুলোকে জাস্ট ভাববো, তখন এটা নিয়ে কথাবার্তা হবে। আচ্ছা, এটা আমি জাস্ট একদম বাচ্চাদের মতো করে প্রথমে বলে নিচ্ছি, তারপরে আবার ফিরে গিয়ে এগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেগুলো আমি বলে দেবো। আগে কতগুলো ইম্পর্টেন্ট জিনিসটাকে সামারাইজ করে দেওয়া যায় এইটা। আচ্ছা, এবারে দেখো, এই যে লটাকে লিমিটিং ল বলা হয় কেন? কারণ এই ইকুয়েশনটা ভ্যালিড যখন সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট। তাহলে দিস ইকুয়েশন, মানে ডিভাইডেড লিমিটিং ল, এই ইকুয়েশনটা, দিস ইকুয়েশন ইজ ভ্যালিড when the solution is sufficiently dilute। সলিউশনটা যদি সাফিসিয়েন্টলি ডাইলিউট হয় তবেই এই ইকুয়েশনটা তোমার সত্যি হবে। আর এটা হচ্ছে তোমার ডিবাই হুকের লিমিটিং ল হলো। আচ্ছা, মানে এখানে দেখো, এই আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন, তার সঙ্গে তোমার এর সম্পর্ক, তোমার মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের সম্পর্ক হচ্ছে এইটা। আচ্ছা, এবারে দেখো, তুমি যদি লেটস সে কতগুলো প্লট আঁকার চেষ্টা করো, তাহলে এইদিকে লগ 10 বেস গামা প্লাস মাইনাস সেটাকে প্লট করছো, আর এইদিকে তুমি ধরো এই √i-টাকে প্লট করছো। তাহলে দেখো, এটা একটা স্ট্রেট লাইন দেবে পাসিং থ্রু দ্য অরিজিন উইথ স্লোপ ইকুয়াল টু মাইনাসে জেড প্লাস জেড মাইনাস, মানে বেসিক্যালি এই লগ 10 বেস গামা প্লাস মাইনাস ভার্সেস √i প্লট ইজ এ স্ট্রেট লাইন with, আচ্ছা, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন passing to the origin তে পাস করছে, and slope equal to -a z plus z minus।
এবারে ধরো তুমি যদি একটা 1:1 ইলেকট্রোলাইট নাও, তাহলে স্লোপটা কত হবে? মাইনাসে। তো 2:1 অথবা 1:2 ইলেকট্রোলাইট নাও, স্লোপটা কত হবে? -2a, কারণ তখন z+1 z+2 z-1 অথবা z+1 z-2, তখন স্লোপটা হয়ে যাবে -2a। ধরো 3:1 অর 1:3 ইলেকট্রোলাইট নাও, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ইত্যাদি আর কি, তাদের ক্ষেত্রে স্লোপটা কত হবে? তোমার -3a অ্যান্ড সো অন। তো সেই মতো করে বিভিন্ন রকম তুমি ছবি পাবে। এই একটা ছবি ধরো, এই একটা ছবি, এই একটা ছবি, এটা তোমার অরিজিন। এটা তোমার 1:1 এর জন্যে, এটা ধরো তোমার 2:1 অথবা 1:2 এর জন্যে, এটা 3:1 অথবা 1:3 এর জন্যে অ্যান্ড সো অন। এটা হচ্ছে তোমার মানে এই ইকুয়েশনটা ভ্যালিড যখন সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট, সেই জন্য একে ডিবাইহুকেল লিমিটিং ল বলা হচ্ছে। আর যদি তোমার কনসেন্ট্রেশনটা বেশ বেশি হয়, তখন ডিবাইহুকেল লিমিটিং ল এর পরে এক্সটেন্ডেড ডিবাইহুকেল থিওরি করতে হয়, ডিবাইহুকেল অনসেগার থিওরি করতে হয়। এটা অনেক ঝামেলা টামেলা আছে আর কি, সেই ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না। তাহলে আমি দেখো কতগুলো ব্যাকগ্রাউন্ড প্রথমে তৈরি করে নিলাম। তাহলে আমি কি কি আলোচনা করলাম না, মিন অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, আয়নিক স্ট্রেন, ডিবাইহুকেল লিমিটিং ল। তো দেখো যতটুকু বলেছি তাতে কারো কিছু অসুবিধা আছে কিনা একটুখানি বলে নাও। আমি যতখানি বলেছি তাতে কারো কিছু অসুবিধা আছে কিনা বলে নাও। বলো বাচ্চাগুলো, বেশি করে বলো। যা বলেছি কারো কোথাও যদি কিছু অসুবিধা থাকে বলে নাও। কিরে আওয়াজ করছিস না কেন, বল। ঠিক আছে, এটা স্পন্টিনিয়াসলি ঠিক আছে আসছে না, তোকে ঘুমিয়ে পড়ছিস নাকি? অ্যাগ্রেশন গুলো গেল কোথায়? এর মধ্যে মিয়ে যাচ্ছিস? হ্যাঁ, কোথায় বাকিরা কোথায় গেল? কোনো অসুবিধা নাই তো তাড়াতাড়ি করে বল, জোর করে বল, চিৎকার করে বল। না স্যার। হ্যাঁ, এইভাবে চিৎকার করে বল। আর যদি সত্যি অসুবিধে থাকে তো বল, আমি আবার বলবো। স্যার হ্যাঁ বল। বলছি স্যার পরের পেজটা একবার হ্যাঁ এটা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। দেখো আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার, ধরো তুমি একটা এই স্প্যারিংলি সলিউবল সল্ট নাও। স্প্যারিংলি সলিউবল সল্ট, তার ক্ষেত্রে কতগুলো জিনিস খুব দরকার, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি, সলিবিলিটি প্রোডাক্ট। অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, সেটাকে তোমার LA দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। কনসেন্ট্রেশন, সলিবিলিটি প্রোডাক্ট, সেটা LS দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। হ্যাঁ, অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট, এই দুটো জিনিস একটু আমি দেখতে চাইছি। এবারে এর উপরে তোমার দুটো জিনিস আমি দেখব, এফেক্ট অফ ইনার্ট ইলেকট্রোলাইট আর হচ্ছে এফেক্ট অফ করে কমন আয়ন এফেক্ট। এফেক্ট অফ ইনার্ট ইলেকট্রোলাইট আর হচ্ছে তোমার কমন আয়ন এফেক্ট। আচ্ছা, তাহলে স্প্যারিংলি সলিউবল সল্ট, এই স্প্যারিংলি সলিউবল সল্ট এই হেডিং এ আমার আর একটা জিনিস অবশ্যই বলা উচিত ছিল, সলিবিলিটিটাও বলতে হবে। তাহলে একটা স্প্যারিংলি সলিউবল সল্ট, তার কনটেক্সটে সলিবিলিটি, অ্যাক্টিভিটি সলিবিলিটি, আর সলিবিলিটিকে আমি S দিয়ে এক্সপ্রেস করছি। অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট, এফেক্ট অফ ইনার্ট ইলেকট্রোলাইট আর কমন আয়ন এফেক্ট,
এই কনসেপ্টগুলো জাস্ট আমি এবার একটুখানি বোঝার চেষ্টা করব। আচ্ছা, এটা বোঝার জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে স্প্যারিংলি সলেবল বা স্বল্পদ্রাব্য লবণ বলতে তুমি কি বুঝছো? স্প্যারিংলি সলেবল সল্ট মানে হচ্ছে একটা সল্ট যার সলিবিলিটি হচ্ছে খুব কম। এটা হচ্ছে এ সল্ট হ্যাভিং ভেরি লো সলিবিলিটি। এক্সাম্পল ধরো তুমি সিলভার ক্লোরাইড নিচ্ছ, ধরো পটাশিয়াম হাইড্রোকেট টাটারেট নিচ্ছ, ক্যালসিয়াম ফ্লোরাইড নিচ্ছ, এক্সেট্রা। এরা সব স্বল্প দ্রাব্য লবণ বা স্পেয়ারিংলি সলেবল সল্ট। আচ্ছা, এবারে স্পেয়ারিংলি সলেবল সল্ট তুমি যেটা নিলে তার যদি তুমি সলিবিলিটি বোঝার চেষ্টা করে কি বুঝবে তুমি? আর দেখো, স্পেয়ারিংলি সলেবল সল্ট সেটা স্বল্প দ্রাব্য হতে পারে, কিন্তু সেটা স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট হয়ে যাওয়ার জন্য ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি তোমাকে ওই মানে সিলভার ক্লোরাইড দেখি এক্সাম্পল হিসেবে ধর আমি বলছি। তো একটা সিলভার ক্লোরাইড তোমার স্প্যারিংলি সলেবল সল্ট, এটা কি হবে? এমনিতে সলিড অবস্থায় থাকে। এবারে তুমি কোন একটা স্টপার বোতলের মধ্যে কিছুটা সিলভার ক্লোরাইড নিয়ে অনেকক্ষণ ধরে ঝাঁকাও। ঝাঁকালে কি হবে? এই সিলভার ক্লোরাইডের কিছুটা পার্ট সে বেসিক্যালি অ্যাকোয়াস সলিউশনে চলে, স্বল্প দ্রাব্য, মানে একদম তো ইনসলেবল বলছি না। ইনসলেবল বললে বেসিক্যালি কিছু এক্সিস্ট করে না, যেটা আমি বলি সেটা বেসিক্যালি মানে স্পেয়ারিংলি সলেবল। তাহলে সিলভার ক্লোরাইড সলিড তুমি নিয়েছো বা পটাশিয়াম হাইড্রোকেট টাটারেট তুমি নিয়েছো, একটা স্টপার বোতলের মধ্যে দেখে তুমি 40-45 মিনিট ধরে বেশ করে ঝাঁকাও। ঝাঁকালে কিছুটা পোর্শন কিন্তু অ্যাকোয়াস সলিউশনের মধ্যে আসবে, কিন্তু যতটুকু অ্যাকোয়াস সলিউশনের মধ্যে আসবে সেই পুরোটাই কিন্তু ডিসোসিয়েট করে যাবে। কারণ সেটা তো তোমার মানে স্প্যারিংলি সলেবল হতে পারে কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট যদি হয় তাহলে অ্যাকোয়াস সলিউশনে সে কিন্তু পুরোপুরি ডিসোসিয়েট করে গেল। আচ্ছা, এবারে এই যে তোমার এই যে যখন এই ইকুইলিব্রিয়ামটা এক্সিস্ট করেছে, ইকুইলিব্রিয়ামটা এক্সিস্ট করার পরে অ্যাকোয়াস সলিউশনে সিলভার ক্লোরাইডের যে কনসেন্ট্রেশনটা সেটাই সলিবিলিটি। ঠিক আছে? তো সলিবিলিটি হচ্ছে দিস ইজ মানে সলিবিলিটি ক্যান বি ডিফাইন, সলিবিলিটি ক্যান বি ডিফাইন অ্যাজ দ্য concentration of saturated solution of the sparingly soluble salt। তাহলে আমি সবটাই স্প্যারিংলি সলেবল সল্টের কন্টেক্সটের রেসপেক্টে বলছি। তো সলিবিলিটি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য কনসেন্ট্রেশন অফ স্যাচুরেটেড সলিউশন অফ দ্য স্প্যারিংলি সলেবল সল্ট। ওই যে 40-45 মিনিট ধরে তুমি যেটা পুরো ঝাঁকাতেই থাকলে তাতে কি হলো? সলিউশনটা সম্পৃক্ত হলো বা স্যাচুরেটেড হলো। সেই সম্পৃক্ত দ্রবণে যে সল্টের যে কনসেন্ট্রেশনটা সেটাই হচ্ছে সলিবিলিটি। তাহলে সলিবিলিটি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য কনসেন্ট্রেশন অফ স্যাচুরেটেড সলিউশন অফ দ্য স্প্যারিংলি সলেবল সল্ট। তাহলে এবারে ইউনিট অফ সলিবিলিটি কি? ইউনিট অফ সলিবিলিটি তুমি মোল পার লিটার লিখতে পারো। কনসেন্ট্রেশন তো এটা মোল পার লিটারে তুমি লিখতে পারো এটা। আচ্ছা, এবারে সিলভার ক্লোরাইডে দেখো এই সলিবিলিটি এস মানে হচ্ছে এই অ্যাকোয়াস সলিউশনে সিলভার ক্লোরাইড তার কনসেন্ট্রেশন হচ্ছে এস। এবারে এইটা 1:1 ইলেকট্রোলাইট বলে একটা সিলভার ক্লোরাইড ভেঙে একটা এজি প্লাস একটা সিএল মাইনাস দেয়। সেই জন্য আলটিমেটলি এই যে সিলভার ক্লোরাইড যার সলিবিলিটি এস ছিল সেটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকোয়াস সলিউশনে এই ফর্মে থাকবে। তার মানে এটা অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম, যেটা অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়ামটা সিলভার ক্লোরাইড সলিড সেটা ডিসোসিয়েট করে মানে বা ইকুইলিব্রিয়েট করে এজি প্লাস অ্যাকোয়াস এবং সিএল মাইনাস অ্যাকোয়াস তৈরি করতে। মানে অ্যাকোয়াস সলিউশনে তাহলে এই ফর্মটা থাকবে না, তাহলে অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়ামটা হচ্ছে এইটা। তাহলে সলিবিলিটি যদি এস হয় তাহলে এটা হচ্ছে এইটা। আচ্ছা, এবারে এই আমি এই ধরনের একটা স্প্যারিংলি সলিবল সল্টের জন্য অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট এল এ সেটাকে কেমন করে ডিফাইন করব?
দেখো এল এটা হচ্ছে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট হচ্ছে অ্যাক্টিভিটি অফ ক্যাটায়ন ইন্টু অ্যাক্টিভিটি অফ অ্যানায়ন, অ্যাক্টিভিটি অফ ক্যাটায়ন ইন্টু অ্যাক্টিভিটি অফ অ্যানায়ন। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এই যদি একটা 1:1 ইলেকট্রোলাইট বা সিলভার ক্লোরাইডের মতো যদি কোনো একটা ইলেকট্রোলাইট নাও, তার অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট হচ্ছে এইটা। আর যদি নিউ প্লাস ইস টু নিউ মাইনাস ইলেকট্রোলাইট নাও, তাহলে এখানে একটা পাওয়ার নিউ প্লাস ইন্টু নিউ মাইনাস হবে। তো এইটা হচ্ছে একটা নিউ প্লাস ইস টু নিউ মাইনাস ইলেকট্রোলাইটের জন্য অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টের ডেফিনেশন। এটা কার জন্য করে? নিউ প্লাস ইস টু নিউ মাইনাস ইলেকট্রোলাইট, এবার স্প্যারিংলি সলেবল সল যেটা নিয়েছে সেটা নিউ প্লাস ইস টু নিউ মাইনাস ইলেকট্রোলাইট এইটা। আর এটাই যদি ফর 1:1 ইলেকট্রোলাইট হয়, তখন এল এটা হয়ে যাবে অ্যাক্টিভিটি অফ ক্যাটায়ন ইন্টু অ্যাক্টিভিটি অফ অ্যানায়ন। এভাবে তুমি ডিফাইন করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টটাকে তুমি জাস্ট এইরকম ভাবে ডিফাইন করে ফেলতে পারছো যে অ্যাক্টিভিটি অফ ক্যাটায়ন তার পাওয়ার নিউ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ অ্যানায়ন তার পাওয়ার হচ্ছে তোমার নিউ মাইনাস। যদি তুমি ধরো সিলভার ক্লোরাইডের অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টটাকে বের করো, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ এজি প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ সেল মাইনাস, কারণ তাদের নিউ প্লাস এবং নিউ মাইনাস হচ্ছে 1 আর 1। এটা আচ্ছা, এবারে একটা জিনিস বলি, এই যে তোমার এই যে এল এটা, এইটা কিন্তু একটা ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এইটা কিন্তু একদম ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। মানে এল এটাকে তুমি চাইলে e⁻⁻Δ⁰ এইরকম ভাবে কিন্তু তুমি লিখতে পারবে। একদম এটা একদম একটা ভ্যালিড ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তা ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হলে কি হবে? ফর এ পার্টিকুলার স্প্যারিংলি সলেবল সল্ট, পার্টিকুলার স্প্যারিংলি soluble salt, La depends only on temperature. শুধু এটা টেম্পারেচার উপর ডিপেন্ড করবে। La does not depend on pressure or ionic strength of any electrolyte added. মানে এটা ডাজ নট ডিপেন্ড অন প্রেশার অ্যান্ড অর আয়নিক স্ট্রেংথ অফ এনি ইলেকট্রোলাইট অ্যাডেড। মানে কোন একটা স্প্যারিংলি সলেবল সল, ধরো সিলভার ক্লোরাইডের স্প্যারিংলি সলেবল, সিলভার ক্লোরাইডের স্প্যারিংলি সলেবল সল, তার অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট আমি জানি, শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ করলে সেটা পাল্টাতে পারে। এবারে দেখা যাচ্ছে যে সিলভার ক্লোরাইড আছে, সেখানে তুমি সোডিয়াম ক্লোরাইড ইনার্ট মানে একটা সোডিয়াম নাইট্রেটের মতো একটা ইনার্ট ইলেকট্রোলাইট অ্যাড করলে, ইনার্ট ইলেকট্রোলাইট মানে হচ্ছে যে ইলেকট্রোলাইট অ্যাড করছো সেইখান থেকে যে আয়নগুলো পাওয়া যাচ্ছে, আর যে ইলেকট্রোলাইটটা তুমি আগে থেকে নিয়ে দেখেছিলে সেখান থেকে যে আয়নগুলো পাওয়া যাচ্ছে তাদের মধ্যে কেউ কমন নয়। আর যদি কমন থাকতো তাহলে আমি কমন আয়ন এফেক্ট পেতাম। দেখে যেটা কথা হচ্ছে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট একদম ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো। হ্যাঁ, এইটা শুধুমাত্র টেম্পারেচার উপর নির্ভর করবে, অন্য কোনো কিছুর উপরে সেটা নির্ভর করবে না। এটা যে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট। আচ্ছা, তাহলে এইটা খেয়াল রাখবে। এটা হচ্ছে তোমার এই নিউ প্লাস ইস টু নিউ মাইনাস ইলেকট্রোলাইটের জন্য, ওটাই যদি 1:1 ইলেকট্রোলাইট হয়, জাস্ট সিম্পলি এরকম তোমার দাঁড়িয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবারে চলে এসো কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট। কনসেন্ট্রেশন সলিবিলিটি এলএস। আচ্ছা, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের অ্যাক্টিভিটির বদলে তোমাকে কনসেন্ট্রেশন লিখতে হবে। কনসেন্ট্রেশন অফ ক্যাটায়ন বাই C0 তার প্লাস নিউ প্লাস ইন্টু C মাইনাস বাই C0 তার পাওয়ার হচ্ছে নিউ মাইনাস, যেখানে C প্লাস অ্যান্ড C মাইনাস আর দ্য concentrations of cation and anion in the saturated solution of the sparingly soluble salt. Soluble salt. আর C0টা হচ্ছে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে 1 মোল পার লিটার। এইটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট। আচ্ছা,
এবারে দুটো জিনিস দেখো, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট এবং কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট কিভাবে রিলেটেড। রিলেশন বিটুইন এল এ অ্যান্ড এল এস, relation between LA and LS. দেখো এল এটাকে আমি একদম জেনারেল সিচুয়েশনটাই করছি। এটা যখন তুমি লিখছো এল এটা কত, অ্যাক্টিভিটি অফ ক্যাটায়ন তার পাওয়ার হচ্ছে নিউ প্লাস, অ্যাক্টিভিটি অফ অ্যানায়ন তার পাওয়ার হচ্ছে নিউ মাইনাস। এটা আচ্ছা, এটাকে তুমি লিখতে পারো দেখো অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ ক্যাটায়ন ইনটু কনসেন্ট্রেশন অফ ক্যাটায়ন বাই C0 তার পাওয়ার হচ্ছে নিউ প্লাস। তাহলে প্রথমে লিখেছে এ মাইনাসটা কত, গামা মাইনাস ইন্টু সি মাইনাস বাই C0 তার পাওয়ার হচ্ছে নিউ মাইনাস। কি হচ্ছে দেখো, গামা প্লাস তার পাওয়ার নিউ প্লাস, গামা মাইনাস তার পাওয়ার নিউ মাইনাস, সি প্লাস বাই C0 তার পাওয়ার নিউ প্লাস কিন্তু সি মাইনাস বাই C0 তার পাওয়ার নিউ মাইনাস হলো। এটা তাহলে কত, এটা গামা প্লাস মাইনাস, এটা গামা প্লাস মাইনাস তার পাওয়ার হচ্ছে নিউ প্লাস প্লাস নিউ মাইনাস, এইটা ইন্টু এলএস। বা তুমি লিখতে পারো গামা প্লাস মাইনাস নিউ ইন্টু এলএস, যেখানে নিউটা হচ্ছে নিউ প্লাস প্লাস নিউ মাইনাস। মানে দেখো এই যে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট তুমি যখন ডিফাইন করলে, দেখো এখানে খেয়াল করে দেখো, তাহলে গামা প্লাস নিউ প্লাস ইন্টু গামা মাইনাস পাওয়ার নিউ মাইনাস কি হবে, এটা এদিকে চলে গেলে গামা প্লাস মাইনাস তার পাওয়ার হচ্ছে নিউ প্লাস প্লাস নিউ মাইনাস। আর নিউ প্লাস প্লাস নিউ মাইনাসকে যদি তুমি নিউ বলো তাহলে তুমি কি পাচ্ছ, দেখো অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট আর কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট তোমার এইরকম ভাবে রিলেটেড হয়ে গেল। তার মানে কি হচ্ছে না, এল এটা হয়ে যাচ্ছে তোমার এল এস ইন্টু গামা প্লাস মাইনাস তার পাওয়ার হচ্ছে তোমার নিউ। এটা যেখানে নিউটা হচ্ছে এই কতগুলো ক্যাটায়ন পাচ্ছে এবং কতগুলো অ্যানায়ন পাচ্ছে তার যোগফল। অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টের সঙ্গে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের তোমার সম্পর্ক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এল এ এবং এল এস এর মধ্যে সম্পর্কটা দেখো তুমি তৈরি করে ফেলে। আচ্ছা, আর একটা সম্পর্ক তোমার দরকার, সেটা হচ্ছে রিলেশন বিটুইন এল এস অ্যান্ড এস, মানে সলিবিলিটি এবং কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের সম্পর্ক। দেখো তুমি যখন এই এ নিউ প্লাস বি নিউ মাইনাস সলিড, তাদের যদি ইকুইলিব্রিয়ামটা দেখো কি হচ্ছে, নিউ প্লাস এ জেড প্লাস অ্যাকোয়াস হলো প্লাস নিউ মাইনাস বি জেড মাইনাস অ্যাকোয়াস হলো। তো মানে যেমন করে এই যে ইকুইলিব্রিয়ামগুলো যখন আমি কনসিডার করছিলাম, এই যে ধরো সিলভার ক্লোরাইড সলিড তার সঙ্গে এজি প্লাস আর সিএল মাইনাস হচ্ছে, এবারে যদি ইলেকট্রোলাইটটা নিউ প্লাস ইন্টু নিউ মাইনাস ইলেকট্রোলাইট তাহলে এরকম দেখতে হবে। আর এবার সলিবিলিটি যদি এস হয় তাহলে কনসেন্ট্রেশন অফ ক্যাটায়নটা কত হবে, নিউ প্লাস ইন্টু এস, আর কনসেন্ট্রেশন অফ অ্যানায়নটা কত হবে, নিউ মাইনাস ইন্টু এস। দেখো সলিবিলিটি যদি এস হয় তাহলে এবারে একটা ইলেকট্রোলাইট থেকে যেহেতু নিউ প্লাসটা ক্যাটায়ন এবং নিউ মাইনাসটা অ্যানায়ন পাচ্ছ, তাহলে ক্যাটায়নের কনসেন্ট্রেশন কত হবে, নিউ প্লাস ইন্টু এস, অ্যানায়নের কনসেন্ট্রেশন কত হবে, নিউ মাইনাস ইন্টু এস। এবারে দেখো এল এসটা যখন তুমি ডিফাইন করেছিল সি প্লাস বাই C0 তার পাওয়ার নিউ প্লাস ইন্টু সি মাইনাস বাই C0 তার পাওয়ার নিউ মাইনাস, এইটা তো কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট লিখেছিলে তুমি, এই যে। তাহলে এবারে দেখো সি প্লাসের জায়গায় তুমি কি বসাচ্ছ, নিউ প্লাস ইন্টু এস বাই C0 তার পাওয়ার নিউ প্লাস ইন্টু নিউ মাইনাস ইন্টু এস বাই C0 তার পাওয়ার হচ্ছে নিউ মাইনাস। তাহলে কি হচ্ছে, নিউ প্লাস টু দি পাওয়ার নিউ প্লাস নিউ মাইনাস টু দি পাওয়ার নিউ মাইনাস ইন্টু তোমার এস বাই C0 তার পাওয়ার হচ্ছে তোমার নিউ প্লাস প্লাস নিউ মাইনাস। এইটা দেখো, এইটা হচ্ছে তোমার করসপন্ডিং রিলেশনটা। ঠিক আছে, এল এস এর সঙ্গে সলিবিলিটির মানে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের সঙ্গে তোমার সলিবিলিটি সম্পর্ক হচ্ছে এইটা। এটা কমপ্লিকেটেড দেখতে। এবারে যদি ফর 1:1 ইলেকট্রোলাইট নাও, তা কি হবে দেখো, এলএসটা
তখন নিউ প্লাসটা ওয়ান নিউ মাইনাসটা ওয়ান, তখন জাস্ট বেসিক্যালি হয়ে গেল এস বাই সি জিরো তার স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এসটা কত হবে, রুট ওভার অফ এল এস ইন্টু সি জিরো। মানে সি জিরোটা কিছুই না, সি জিরোটা 1 মোল পার লিটার, সি জিরো হচ্ছে 1 মোল পার লিটার। মানে ব্যাপারটা কিরকম দেখো, এই যে এইখান থেকে বলা উচিত ছিল এই এল এটা কিন্তু ইউনিটলেস। কেন ইউনিটলেস, কারণ এটা এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি বলে। এল এস যেটা সেটাও কিন্তু ইউনিটলেস। সলিবিলিটি একটা ইউনিট হচ্ছে মোল পার লিটার। তাহলে দেখো এই সি জিরোটা উইল টেক কেয়ার অফ দ্যাট। মানে এখান থেকে পরিষ্কার এস বাই সি জিরো তার পাওয়ার হচ্ছে 2 হয়ে গেল, যেহেতু 1:1 ইরেক্ট করে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে। তাহলে তোমার কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট হচ্ছে এস বাই সি জিরো তার স্কোয়ার, তার স্কোয়ার রুট করলে এস বাই সি জিরো রুট ওভার অফ এল এস হয়ে গেল, অর্থাৎ সলিবিলিটি হয়ে গেল রুট ওভার অফ এল এস ইন্টু সি জিরো। এইটা হচ্ছে রিলেশন বিটুইন এল এস অ্যান্ড এস। তাহলে দেখো এই এক নিঃশ্বাসে কতগুলো জিনিস ডিফাইন করে ফেললাম। তাহলে স্প্যারিংলি সলেবল সল্ভ বলতে আমি কি বুঝছি, তার সলিবিলিটি জাস্ট মানে কি, অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট কাকে বলে, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট কাকে বলে, অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট এবং কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের সম্পর্কটা কি হলো, আর তোমার এই কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের সঙ্গে সলিবিলিটির সম্পর্কটা কি হলো। ঠিক আছে, তাহলে দেখো এই যে টার্মগুলো ইন্ট্রোডিউস করলাম সেগুলো বুঝতে কিছু অসুবিধা আছে কিনা বলো। তাহলে আমি 1:1 ইলেকট্রোলাইটের জন্য প্রথমে না লিখে আমি কিন্তু নিউ প্লাস ইনটু নিউ মাইনাস জেনারেল ইকুয়েশনগুলো আগে লিখছি। এবার তার স্পেশাল কেস হিসেবে তোমার 1:1 ইলেকট্রোলাইট গুলো অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, যতটুকু বলেছি ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে তোমার এফেক্ট অফ ইনার্ট ইলেকট্রোলাইট। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে এফেক্ট অফ ইনার্ট ইলেকট্রোলাইট on the solubility of a sparingly soluble salt. Effect of inert electrolyte on the solubility of a sparingly soluble salt. আচ্ছা, প্রথমেই যে জিনিসটা বোঝার চেষ্টা করো সেটা হচ্ছে ইনার্ট ইলেকট্রোলাইট বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। ঠিক আছে, এইটা প্রথমে তোমাকে বুঝতে হবে। তাই ইনার্ট ইলেকট্রোলাইট বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। দেখো, ধরো তুমি এই সিলভার ক্লোরাইডটা হচ্ছে তোমার স্প্যারিংলি সলিবল সল্ট। ঠিক আছে, এটা নর্মালি সলিড অবস্থায় থাকে, সে ডিসোসিয়েট করে কি করে না এজি প্লাস দেয় আর সিএল মাইনাস দেয়। এবারে হচ্ছে এনি ইলেকট্রোলাইট দ্যাট ক্যান গিভ আয়নস other than Ag plus or Cl minus are the inert electrolyte. So is the inert electrolyte. Is the inert electrolyte with respect to silver product. মানে ইনার্ট ইলেকট্রোলাইট মানে যে কোনো কমন আয়ন থাকা চলবে না। মানে ধরো সোডিয়াম নাইট্রেট নিয়েছো করে Na প্লাস আর NO3 মাইনাস পেলে সেটার সঙ্গে Ag প্লাস এবং Cl মাইনাস নেই, তার মানে এরা হচ্ছে ইনার্ট ইলেকট্রোলাইট। কিন্তু যদি সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড তুমি নিতে, তাহলে কি হতো দেখো, সোডিয়াম ক্লোরাইড থেকে Cl মাইনাস পাচ্ছ আর সিলভার ক্লোরাইড থেকে Cl মাইনাস পাচ্ছ, তখন কিন্তু আয়নগুলো কমন হয়ে গেল। ঠিক আছে, তা তোমাকে কমন আয়ন তার এফেক্ট আমি পরে দেখছি, এখন দেখছি যে এফেক্ট অফ অ্যাডিশন অফ ইলেকট্রোলাইট অন দ্য সলিবিলিটি অফ এ স্প্যারিংলি সলেবল সল্ট। তাহলে দেখো, তাহলে আমি বললাম যে লেট সোডিয়াম নাইট্রেট ইজ অ্যাডেড, তাহলে ইট ইজ এ ইনার্ট ইলেকট্রোলাইট। It is an inert electrolyte.
ইনার্ট ইলেকট্রোলাইট। আর এবারে কি হচ্ছে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো। ধরো ভালো করে বোঝার চেষ্টা করো। উইথ দ্য অ্যাডিশন অফ সোডিয়াম নাইট্রেট বা উইথ দ্য অ্যাডিশন অফ ইনার্ট ইলেকট্রোলাইট, একবার দেখি, উইথ দ্য অ্যাডিশন অফ electrolyte, ionic strength of the solution increases. Ionic strength of the solution increases. মানে দেখো আইটা কি ছিল, আইটা তো হাফ সামেশন ওভার আই সিআই জেড আই স্কোয়ার ছিল। আইন স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়বে ইলেকট্রোলাইট অ্যাড করলে, কেন ইলেকট্রোলাইট অ্যাড করলে তার একটা কনসেন্ট্রেশন আছে, তার করসপন্ডিং একটা চার্জ আছে, তাহলে ইলেকট্রোলাইট অ্যাড করলে আইন স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়বে। আচ্ছা এবারে দেখো যেহেতু লগ 10 বেস গামা প্লাস মাইনাসটা হচ্ছে মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস রুট ওভার অফ আই, এটা ইমপ্লাই করছে কি, তাহলে যখন তোমার আইটা বাড়লো উইথ ইনক্রিজ ইন আই, মানে আয়নিক স্ট্রেংথ বাড়ার সাথে সাথে কি হচ্ছে, মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা ডিক্রিজ করতে হবে, কারণ এখানে একটা মাইনাস সাইন আছে। তো আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন যত বাড়বে তোমার মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা তত কমবে। তো ভালো। আচ্ছা এবারে এল এটা কত না, এল এস ইন্টু গামা প্লাস মাইনাস তার স্কোয়ার হবে এই পার্টিকুলার কেসে 1:1 ইলেকট্রোলাইটের জন্য। এটা কি বলে দিচ্ছে, এটা হচ্ছে যে যেহেতু এল এ ইজ কনস্ট্যান্ট, এলটা হচ্ছে একটা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো, এটা মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের উপর নির্ভর করে না। তাহলে দেখো তাহলে অ্যাজ এল ইজ কনস্ট্যান্ট উইথ ইনক্রিজ ইন উইথ ডিক্রিজ ইন গামা প্লাস মাইনাস, উইথ ডিক্রিজ ইন গামা প্লাস মাইনাস, উইথ ডিক্রিজ ইন গামা প্লাস মাইনাস কি হচ্ছে না তোমার এর এসটা ইনক্রিজেস। কারণ দেখো গামা প্লাস মাইনাসে ডিক্রিজ করছে কিন্তু এল এটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, এল এসটা ডিক্রিজ করছে, এল এসটা ইনক্রিজ করবে। মানে কি হলো, আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়লো, আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়লে বলে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট কমলো, মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট কমলো বলে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টটা ইনক্রিজ করতে হবে, মানে এল এটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। আচ্ছা এবার এসটা কি, রুট ওভার অফ এল এ ইন্টু সি জিরো, এটা ইমপ্লাই করছে কি না উইথ ইনক্রিজ ইন এল এস সলিবিলিটি এসটা হচ্ছে ইনক্রিজ করবে। তো দেখো তাহলে কমন আয়ন নেই এরকম যদি কোনো একটা ইলেকট্রোলাইট অ্যাড করো তাহলে কিন্তু দিনের শেষে সলিবিলিটি তোমার বাড়ে। ঠিক আছে, সেটা মাথায় রাখবে যে আমি একটা ইলেকট্রোলাইট অ্যাড করছি যেখানে কোনো কমন আয়ন নেই, তার অ্যাডিশনের জন্য কিন্তু সলিবিলিটিটা তোমার বাড়ে। আচ্ছা এবার কমন আয়ন এফেক্টটাকে দেখো। এবারে চলে এসো কমন আয়ন এফেক্ট। ধরো তুমি এখন এইভাবে ভাবো, ধরো সিলভার ক্লোরাইড সেটা ডিসোসিয়েট করে, এটা সলিড ছিল, সলিড সে ডিসোসিয়েট করে এজি প্লাস অ্যাকোয়াস প্লাস সেল মাইনাস অ্যাকোয়াস দিল, এটা অবভিয়াসলি এই ইকুইলিব্রিয়ামটা এক্সিস্ট করবে কারণ এটা তোমার একটা স্প্যারিংলি সলিউবল সল্ট। এবারে ধরো তুমি সেখানে ধরে নাও কেসিএল অ্যাড করেছো, কেসিএল অ্যাড করলে কি হবে, কে প্লাসটা পুরোটা ডিসোসিয়েট করে কি কে প্লাস অ্যাকোয়াস প্লাস সেল মাইনাস অ্যাকোয়াস তোমার দিয়ে দেবে। এইটা মানে পরিষ্কার দেখো যে এখানে কেসিএল গিভস অ্যান আয়ন হুইচ ইজ common to the ions given by silver chloride. কারণ সিলভার ক্লোরাইড সিএল মাইনাস দিতে কেসিএল তোমার সিএল মাইনাস দিতে, কেসিএল গিভস অ্যান আয়ন হুইচ ইজ কমন টু দ্য আয়ন গিভেন বাই সিলভার ক্লোরাইড। মানে এবারে এর জন্য কি হবে না, এবারে দেখো ফ্রম লাসাতিলিয়ার প্রিন্সিপাল, আগের দিনই লাসাতিলিয়ার প্রিন্সিপাল বলেছিলাম
প্রিন্সিপাল কি হচ্ছে? উইথ দ্য addition of salt having common ion, দেখো এইখানে তো ইকুইলিব্রিয়ামটা এক্সিস্ট করছে। এবারে কমন আয়ন আছে এরকম একটা ইলেকট্রোলাইট অ্যাড করা মানে কি, প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়লো। লাসাদিয়ার প্রিন্সিপাল অনুযায়ী কি হবে, প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়লে সে এই এজি প্লাসের সঙ্গে যুক্ত হয়ে ব্যাকওয়ার্ড রিয়াকশন করবে, অর্থাৎ সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট করবে। মানে কি হচ্ছে, ফ্রম লাসাতেলিয়ার প্রিন্সিপাল উইথ দ্য অ্যাডিশন অফ সল্ট হ্যাভিং কমন আয়ন ইকুইলিব্রিয়াম shifts towards left, that is Cl minus will combine to Ag plus to give the precipitate of silver chloride। এটা তাহলে এবার কি হলো, তার মানে সিলভার ক্লোরাইডে প্রেসিপিটেট পড়ে গেলে কি হবে, the solubility of silver chloride decreases, solubility of silver chloride decreases। তা দেখো যদি কমন আয়ন থাকে তাহলে লাসাতিলের প্রিন্সিপাল অনুযায়ী কিন্তু তোমার সলিবিলিটিটা অ্যাকচুয়ালি তোমার ডিক্রিজ করবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে কমন আয়ন নেই এরকম ইলেকট্রোলাইট অ্যাড করলে সলিবিলিটি বাড়ে, কমন আয়ন আছে এরকম যদি কাউকে তুমি অ্যাড করো তাহলে কিন্তু সলিবিলিটি তোমার অ্যাকচুয়ালি ডিক্রিজ করবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এই একটা পর্ব আমরা শেষ করলাম যেখানে আমরা একদম এই পুরো জিনিসটাকে বলছি পরপর করে, মানে এই টার্মগুলোকে না বললে তোমার এই জায়গাগুলো বুঝতে অসুবিধে। তাহলে একটা স্প্যারিংলি সলিবল সল্টের রেসপেক্টে তার সলিবিলিটি, অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট, অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট এবং কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের মধ্যে সম্পর্ক, অ্যাক্টিভিটি কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের সঙ্গে সলিবিলিটির সম্পর্ক, সেগুলো আমি প্রথমে এস্টাবলিশ করে নিলাম। এরপর আমি দেখতে চাইছি যে কোন একটা স্প্যারিংলি সলিবল সল্ট তার সেখানে তোমার এদের এফেক্টগুলো কি, তোমার মানে ইনার্ট ইলেকট্রোলাইট অর্থাৎ কোনো একটা ইলেকট্রোলাইট অ্যাড করছো যেখানে কোনো কমন আয়ন নাই, তার জন্য স্প্যারিংলি সলিবল সল্টের সলিবিলিটি বাড়ছে না কমছে, যেন সলিবিলিটিটা বাড়ছে। আর যদি কমন আয়ন থাকে তাহলে কিন্তু সলিবিলিটিটা কমছে, কারণ তখন লাসাতিলের প্রিন্সিপাল কাজ করছে, তখন ইকুইলিব্রিয়ামটা তোমার বাঁদিকে শিফট করে যাচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের কোনো প্র্যাকটিক্যাল চালু হয়েছে নাকি? না স্যার, আমাদের স্কুলে সেই বন্ধ হয়ে গেছে, আর এখনো হয়নি। প্র্যাকটিক্যাল হয়নি না? না। আসলে তোমাদের তো নিড citation আছে। সাইটেশনটা আছে। মানে আমাদের হ্যাঁ, হচ্ছে ওটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে মানে 3 বছর হয়েছিল, আর বন্ধ হয়ে গেছিল। আসলে এই যে এই কমন আয়ন এফেক্ট এই রিলেটেড জায়গাটা না, এটা তোমাদের দেখবেন যে এখন যে নিটের সিলেবাস সেটা প্রিন্সিপালস রিলেটেড টু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি বলে একটা পার্ট তোমাদের জুড়েছে। সেখানে কিন্তু এই যে জায়গাটা আর কি তোমার কমন আয়ন এফেক্ট এই রিলেটেড জায়গাগুলো একটা গ্রুপ অ্যানালিসিসের ক্ষেত্রে না ভীষণ কাজের আর কি। ঠিক আছে, হ্যাঁ এটা তো প্র্যাকটিক্যালটা না করলে তোমার এই গ্রুপ অ্যানালিসিস হানাতানা এগুলো একটু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এটা যখন প্র্যাকটিক্যাল পার্টটা আমরা পরে আলোচনা করব তখন না হয় বলে দেবো। তাহলে এখন জাস্ট কমন আয়ন এফেক্ট আমি এই জিনিসটাকে বললাম। আসলে কি হয় জানো তো, মানে ধরো মানে কি বলবো, মানে এই এরকম বলে যে ধরো কোন একটা প্রেসিপিটেট পড়বে কি পড়বে না, সেখানে যেটা হয় যে যদি তুমি ওই মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের এফেক্টটাকে তুমি জাস্ট ইগনোর করো, তাহলে বলা হয় যে এই কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টটা মানে সরি যে আয়নগুলো পাওয়া যাচ্ছে তাদের কনসেন্ট্রেশনের প্রোডাক্টটা যদি তাদের কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করে গেছে তাহলে প্রেসিপিটেট পড়বে, নাহলে প্রেসিপিটেট পড়বে না। এবং সেইটা গ্রুপ অ্যানালিসিসে তার একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস আছে। মানে তুমি দেখবে যে ধরো ফর এক্সাম্পল তোমার গ্রুপ 2তেও তোমাকে সালফাইড হিসেবে প্রেসিপিটেট ফেলতে হচ্ছে, গ্রুপ 3B তেও তোমাকে সালফাইড হিসেবে প্রেসিপিটেট হতে
যদি অ্যাসিড মিডিয়ামে যখন সালফাইড হিসেবে প্রেসিপিটেট ফেলছো তখন দেখা যাচ্ছে গ্রুপ 2 এর এলিমেন্টগুলো পড়ে যাচ্ছে, গ্রুপ 3b গুলো পড়ছে না। আবার যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মিডিয়ামে প্রেসিপিটেট ফেলো তখন গ্রুপ 3b এর গুলো প্রেসিপিটেট পড়ছে আর কি। কখনো কখনো তোমার দেখা যাচ্ছে যে হয়তো তুমি হাইড্রক্সাইড হিসেবে প্রেসিপিটেট ফেলছো, আবার অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে তুমি নাও তাহলে তার ডিসোসিয়েশন কম হবে, OH মাইনাস কম হবে, তখন দেখা যাচ্ছে প্রেসিপিটেট পড়ছে না। আবার যখন অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে না নিয়ে তুমি যখন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিচ্ছি তখন দেখছি প্রেসিপিটেটটা পড়ে যাচ্ছে। তার মানে এই ধরনের সিচুয়েশনগুলোতে কমন আয়নের একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আছে আর কি। এটা এখন বললে তুমি তাহলে বুঝতে পারবে না, তোমার প্র্যাকটিক্যালটা যখন বলবো তখন এই রিলেটেড কিছু কথাবার্তা বলতে পারবো, তখন জিনিসটা তোমার বোঝা যাবে। চল এবারে তুমি চলে এসো, নেক্সট চলে এসো একটা উইক ইলেকট্রোলাইট আমি চলে আসছে। একটা উইক ইলেকট্রোলাইট নিয়ে আমি এবারে কথাবার্তা বলছি। আচ্ছা, উইক ইলেকট্রোলাইট বলতে এখানে আমি উইক অ্যাসিডটাকে নিয়ে মূলত কথাবার্তা বলবো, কিন্তু এই উইক ইলেকট্রোলাইটে যাওয়ার আগে প্রথমে আমি একটা পিএইচ বলে একটা জিনিস প্রথমে আমি ডিফাইন করে নিই। পিএইচ, আচ্ছা পিএইচ হচ্ছে বেসিক্যালি পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। পিএইচ থেকে ডিফাইন হচ্ছে এইরকম ভাবে যে ফর এ সলিউশন containing H plus, pH is defined as pH equal to minus log 10 base activity of H plus ion concentration. তাহলে pH by definition হচ্ছে minus log 10 base activity of H plus ion concentration. এখানে activity of H plus একটা unitless quantity, activity একটা unitless quantity, log এর আর্গুমেন্ট সবসময় unitless হয়, আর log of activity of H plus অবশ্যই unitless হবে, must be unitless, তাহলে hence pH টা হচ্ছে must be unitless। আচ্ছা এবারে দেখো তুমি এটা লিখতে পারো, you can write, আচ্ছা পি এর পাশে কিন্তু এইচ, হ্যাঁ ছোট হাতের পি বড় হাতের এইচ, পি এর পাওয়ারটাও যেন করে দিও না। তাহলে পিএইচটা হচ্ছে তোমার এইভাবে লিখতে পারো মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 এইরকম ভাবে লিখতে পারো। কারণ ক্যাটায়নের অ্যাক্টিভিটিটা তোমার ক্যাটায়নের আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট তার সঙ্গে তোমার কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 এভাবে তোমায় লিখতে হবে এটা। আচ্ছা এবার ফর ভেরি ডাইলিউট সলিউশন, যদি ভেরি ডাইলিউট সলিউশনে গামা H প্লাসটা তুমি অ্যাপ্রক্সিমেটলি 1 ধরে দিতে পারো, তখন কি দাঁড়াবে, তখন পিএইচটা বাই ডেফিনেশন মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 এরকম ভাবে তোমাকে লিখতে হবে, যেখানে CH প্লাস ইজ ইন দ্য ইউনিট অফ মোল পার লিটার আর C0টা হচ্ছে তোমার 1 মোল পার লিটার। মানে এখানে কনসেন্ট্রেশন যে মানে CH প্লাসের যে কনসেন্ট্রেশনটা সেটা কিন্তু C0 তোমার কেটে যাবে। তাহলে তুমি ডাইলিউট সলিউশন যদি হয়ে যায়, তা খেয়াল রাখবে যে ডাইলিউট ভেরি ডাইলিউট সলিউশন যদি হয় তখন পিএইচটা তুমি এই ফর্মুলা থেকে বের করতে পারবে। এখানে কিন্তু এই C0টা ভেতরে ভাগটাকে করতে হবে, তবেই C0 কিন্তু 1 মোল পার লিটার, তাহলে কনসেন্ট্রেশন মোল পার লিটার কিন্তু তবেই তুমি পিএইচ এরকম করে পাচ্ছ। আচ্ছা এবারে তোমার ধরো তুমি একটা অ্যাকোয়াস সলিউশন নিচ্ছ, ধরো জলটাকে তুমি নিয়েছো, আমি অন্যান্য ক্ষেত্রে H প্লাসের মানে কিভাবে ক্যালকুলেট করতে আমি তোমাকে দেখাচ্ছি। ধরো জল নিয়েছো, জলটা সে নর্মালি ডিসোসিয়েট করে H প্লাস প্লাস OH মাইনাস করে, এইটা কিন্তু একটা উইক ইলেকট্রোলাইট।
হ্যাঁ, এটা হচ্ছে জল হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট যে বেসিক্যালি এইচ প্লাস এবং ওইচ মাইনাস দেয় এই ইকুইলিব্রিয়ামটাকে মেনটেন করে। এটা একটু ভালো। আচ্ছা, এবারে যেটা হবে যে ফর পিওর ওয়াটার যদি হয় সবসময় কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আর কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস সমান হবে। এটা ফর পিওর ওয়াটার কনসেন্ট্রেশন এইচ প্লাস আর কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস সমান হবে। দেন দ্য সলিউশন ইজ নিউট্রাল। দেন দ্য সলিউশন ইজ নিউট্রাল। এবারে কথাটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য পিএইচ অফ দিস নিউট্রাল ওয়াটার অফ দিস বিশুদ্ধ যে নিউট্রাল প্রসম যে জল তার পিএইচটা কত। আচ্ছা, পিএইচটা ক্যালকুলেট করার জন্য এই যে ইকুইলিব্রিয়ামটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে ডিফাইন করছি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওইচ মাইনাস ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ এইচ টু ও। এইটা আর এইটাকে আমি জাস্ট অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওইচ মাইনাস এইরকম ভাবে লিখলাম। তার কারণটা কি না, অ্যাজ অ্যাক্টিভিটি অফ এইচ টু ও সেটা কিন্তু সবসময় ওয়ান হয়। আর বিশুদ্ধ জল তার অ্যাক্টিভিটি বা বিশুদ্ধ লিকুইড বা বিশুদ্ধ সলিড তাদের অ্যাক্টিভিটিগুলোকে ওয়ান ধরে নিতে হয়। তার মানে এটা হয়ে গেলে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি ওইচ মাইনাস, কারণ অ্যাক্টিভিটি অফ এইচ টু ওটা হচ্ছে তোমার ওয়ান। আচ্ছা, এবারে তুমি যদি ফর আচ্ছা এইটাকে তুমি লিখতে পারো, দেখো সেফলি এখানে লিখে দিচ্ছি, তুমি লিখতে পারো তাহলে এই যে ডিসোসিয়েশনটা কে ডব্লিউ তুমি লিখবে যখন এই অ্যাক্টিভিটি অফ এইচ প্লাসটা বেসিক্যালি তুমি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই সি জিরো ইন্টু কনসেন্ট্রেশন ওইচ মাইনাস সি জিরো এইরকমভাবে লিখতে পারবে। তখন তুমি এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে কে ডব্লিউ লিখলে এখানে একটা ব্যাপারটা দেখো, এটা খেয়াল করো যে যেহেতু এইচ তো খুব কম ডিসোসিয়েট করবে, মানে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বা কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস এটা হচ্ছে ভেরি লো, ভেরি লো, মানে এটা 10⁻⁻⁷ এর অর্ডারে, মানে অফ দ্য অর্ডার অফ 10⁻⁻⁷ মোল পার লিটার এইটা। তাহলে হেন্স গামা অফ কনসেন্ট্রেশন অফ এইচ মানে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এইচ প্লাস এইটা ইকুয়াল টু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ ওইচ মাইনাস, সেটাকে তুমি জাস্ট অ্যাপ্রক্সিমেটলি ওয়ান ধরে নিতে পারো। ধরে নিলে তুমি বেসিক্যালি কে ডব্লিউটাকে পাচ্ছ। এইটাকে বলা হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। দিস ইজ দ্য আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আচ্ছা, এবারে দেখা যায় যে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড কে ডব্লিউর ভ্যালুটা না 10⁻⁻14 হয়। তার মানে কি হবে, কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আর কনসেন্ট্রেশন ওইচ মাইনাস তখন সমান হবে। সেটা কত হবে, 10⁻⁷ মোল পার লিটার। দেখো কে ডব্লিউ যেটা সেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে পিওর ওয়াটারের ক্ষেত্রে যদি এটা 10⁻⁻14 হয়, তাহলে পরিষ্কার নিউট্রাল ওয়াটারে যটা এইচ প্লাস দেয় তত ওইচ মাইনাস দেয় বলে কনসেন্ট্রেশন এইচ প্লাস এবং কনসেন্ট্রেশন ওইচ মাইনাস 10⁻⁷ মোল পার লিটার হয়ে যাচ্ছে। এটা কে ডব্লিউটা 10⁻⁻14 হয়ে গেল এটা। তখন পিএইচটা কত হবে, পিএইচটা হচ্ছে -log10 বেস কনসেন্ট্রেশন এইচ প্লাস বাই সি জিরো যখন তুমি করছো সেটা হয়ে যাচ্ছে -log10 বেস 10⁻⁷ মোল পার লিটার, আর নিচে সি জিরোটা হচ্ছে 1 মোল পার লিটার। এটা এটা তোমার 7 হয়ে গেল। বিশুদ্ধ জলের টেম্পারেচার হচ্ছে তোমার 7। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যে ধরো যখন টেম্পারেচার হাই হয়, when temperature is high then এই কে ডব্লিউটা গ্রেটার দ্যান 10⁻⁻14 হয়ে যেতে পারে। আমি বললাম সে কে ডব্লিউটা ধরে নাও 10⁻⁻13 হয়ে গেছে, তাহলে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস তখন কি হবে, এটা 10⁻⁻6.5 হবে। তখন পিএইচটা কত হবে না তোমার 6.5 হবে। এই পিএইচটা দেখো লেস দ্যান 7, বাট স্টিল ইট ইজ এ নিউট্রাল সলিউশন।
তবুও এটা একটা নিউট্রাল সলিউশন। কারণটা কি না, অ্যাজ কনসেন্ট্রেশন অফ H+ ইকুয়াল টু কিন্তু কনসেন্ট্রেশন অফ OH- আছে। তাহলে জল তো উইক আছে, টেম্পারেচার বাড়াতে ডিসোসিয়েশন বাড়ে। এবার টেম্পারেচারটা যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তার কেডব্লিউটা 10⁻14, কিন্তু টেম্পারেচারটা যখন হাই হয়ে গেল, ধরো 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 100 ডিগ্রি কাছাকাছি যাচ্ছে, তখন কেডব্লিউটা বেড়ে গেল, বেড়ে গিয়ে হচ্ছে 10⁻13 অর্ডারে ধরো চলে গেল। তখন যদি তুমি পিএইচ ক্যালকুলেট করো, সেটা হচ্ছে 6.5 হচ্ছে। তার পিএইচটা 6.5 থেকে কম হচ্ছে, এটা দেখে তুমি কেন ভেবে ফেলো না যে এটা বুঝি অ্যাসিডিক হয়ে গেল, তা নয়। যেহেতু জলটাই শুধুমাত্র আছে, তার ডিসোসিয়েশন হচ্ছে, যতটা সেই কনসেন্ট্রেশন অফ H+ ততটা কনসেন্ট্রেশন অফ OH- বলে ওটা কিন্তু স্টিল নিউট্রালই থাকছে। ঠিক আছে? তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নিউট্রাল ওয়াটার, তার পিএইচ হচ্ছে 7, কিন্তু মানে এই নিউট্রাল ওয়াটার মানেই যে তার পিএইচটা 7 হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে হতে পারছে। টেম্পারেচার যদি বেশ হাই হয়ে যায়, or টেম্পারেচার ইজ কোয়াইট হাই, তখন কিন্তু পিএইচটা ইভেন 7 থেকে কমও হতে পারে। এটা মাথায় রাখতে হবে। বা ঠিক একই রকম ভাবে টেম্পারেচারটা যদি লো হয়ে যায়, ইফ টেম্পারেচার ইজ লো, দেন কেডব্লিউটা হতে লেস দ্যান 10⁻14 হয়ে গেল, তখন পিএইচটা তোমার গ্রেটার দ্যান 7 হয়ে গেল। তার মানে এটা কিন্তু বেসিক হয়ে গেল না, এটা কিন্তু স্টিল নিউট্রাল, আর ইট ইজ স্টিল নিউট্রাল। আর পিকেডব্লিউ বলে একটা টার্ম তুমি ডিফাইন করতে পারো, -log10 কেডব্লিউ, এটা তোমার পিকেডব্লিউ। তাহলে পিকেডব্লিউটা কত হবে? 14 হবে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কেডব্লিউটা কিন্তু 10⁻14, পিকেডব্লিউটা হচ্ছে 50 × 14। আচ্ছা, এবারে দেখো এখানে কতগুলো জিনিস বলি। সেটা হচ্ছে যে আমি পিএইচটাকে ডিফাইন করলাম, ধরো আমি কতকগুলো সলিউশনের ক্ষেত্রে আমি পিএইচটাকে ক্যালকুলেট করতে চাইছি। কতগুলো সলিউশনের ক্ষেত্রে পিএইচ ক্যালকুলেট করতে চাইছি, মানে ধরো আমি এরকম তোমাকে বললাম যে 10⁻4 মোলার HCl, এবার সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট, সেইখানে এর যখন পিএইচ তুমি ক্যালকুলেট করবে, -log10 কনসেন্ট্রেশন অফ H+/C0, এই ফর্মুলাটা তুমি ব্যবহার করতে পারো। এবারে HCl যদি পুরোটাই ডিসোসিয়েট করে H+ Cl- দেয়, সেই জন্যে -log10 এই যতটা তোমার HCl ছিল, সে পুরোটাই ডিসোসিয়েট করে H+ Cl- দিচ্ছে বলে, তাহলে H+ এর কনসেন্ট্রেশনটা হয়ে যাচ্ছে 10⁻4, উপরে মোলার, নিচে C0 1 মোল পার লিটার, তাহলে উত্তর তোমার 4 হয়ে গেল। ঠিক একই রকম ভাবে ধরো তুমি যদি 10⁻5 মোলার HCl, একই লজিকে পিএইচটা তোমার 5 হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে কারো কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু ধরো এরকম হলো, বললো যে 10⁻8 মোলার HCl, HCl যখন ডিসোসিয়েট করছে, H+ Cl- দিল, H+ যেটা তৈরি হলো 10⁻8 মোলার। আচ্ছা, শুধু এইটাকে ধরে যদি তুমি পিএইচ ক্যালকুলেট করো, সেটা -log10 কনসেন্ট্রেশন অফ H+/C0 যদি করো, তাহলে কত হচ্ছে না, -log10 10⁻8 মোলার বাই C0 হচ্ছে 1 মোলার, এটা তাহলে কত বেরোলো? আর বেরোলো। আচ্ছা, আরটা গ্রেটার দ্যান 7, এটা তাহলে আরটা, মানে তুমি দেখো এটা এটা পরিষ্কার বোঝা গেছে এটা বেশি। তাহলে কথাটা হচ্ছে যে তুমি নিচ্ছ একটা অ্যাসিড সলিউশন, অথচ তার পিএইচটা 7 থেকে বেশি হয়ে গেল, এটা কিছু ঠিক হচ্ছে, এটা ভুল হচ্ছে, তাহলে দিস ইজ রং, অ্যাকচুয়ালি দিস ইজ অ্যাবসার্ড। এটা হতে পারে না। তুমি নিচ্ছ অ্যাসিড সলিউশন, যার পিএইচটা অবশ্যই 7 থেকে কম হতে হবে, কিন্তু 7 থেকে বেশি হয়ে যাচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। ঠিক আছে, এটা সবটাই করছে ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 7 থেকে কোনোভাবেই বেশি হতে পারে না, কারণ এটা অ্যাসিড, সেটা 7 থেকে কম হতে হবে। আসলে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, হচ্ছেটা যেটা, সেটা হচ্ছে যে জলের যে ডিসোসিয়েশনটা হয় করে H+ OH- তৈরি করে, এই জল থেকে যে সামান্য H+ পাওয়া যায়, তার কন্ট্রিবিউশনটা আমরা এতক্ষণ পর্যন্ত ধরিনি। তার কারণটা কি, এইখান থেকে যেটা পাওয়া যাচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 10⁻7 মোলার, সেটা
-7 মোলার। তাহলে তুমি যখন H+ এর কনসেন্ট্রেশনটা অ্যাজ এ হোল বের করবে তখন কি হবে? 10⁻⁸ প্লাস 10⁻�7 করতে হবে। এইখান থেকে যখন pH তুমি ক্যালকুলেট করবে সেটা সার্টেনলি লেস দ্যান 7টাই তোমার বেরোবে। এটা হচ্ছে কনসিস্টেন্ট, যা হওয়ার কথা সেটা। মানে তাহলে যদি প্রচন্ড ডাইলিউট সলিউশন হয়ে যায় 10⁻⁷, 10⁻8 মোলার HCl ইত্যাদি, তখন কিন্তু ওই জলের অটো আয়নাইজেশনের জন্য যেটা H+ পাচ্ছ আর 10⁻⁸ মোলার HCl ডিসোসিয়েট করে যে H+টা পাচ্ছ, তারা যেহেতু কম্পারেবল কনসেন্ট্রেশনে, তখন কিন্তু এই দুটোর এফেক্ট তোমাকে একসাথে ধরতে হবে। এইটা তাহলে pHটা 7-এর থেকে কম হবে। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখো যে ডিউ টু কমন আয়ন এফেক্ট, ডিউ টু কমন আয়ন এফেক্ট due to common ion effect, H2O will give CH+, যেটা actually less than 10⁻⁷। এটাকে মাথায় রাখবে তুমি। মানে দেখো, আমরা ইউজুয়ালি নিউমেরিক্যাল ক্যালকুলেশনের সময় HCl থেকে 10⁻⁸ আর জল থেকে 10⁻⁷ পাচ্ছে, এই দুটোকে যোগ করেই H+ এর কনসেন্ট্রেশন বের করে সেখান থেকে pHটাকে বের করে দেয়। ঠিক আছে? এবারে যেটা আরেকটু কেয়ারফুলি করে তুমি দেখো, তাহলে কিন্তু এই জল থেকে 10⁻⁷ মোলার HCl তুমি 10⁻⁷ মোলার H+ তুমি পাবে না, কারণ HCl থেকে যদি H+ পাচ্ছ তাদের মধ্যে কমন আয়ন এফেক্ট হবে। কমন আয়ন এফেক্টের জন্য তুমি অ্যাকচুয়ালি যে CH+টা পাবে সেইটা, মানে জল থেকে যে CH+টা পাবে সেটা কিন্তু 10⁻⁷ থেকে একটু কম হবে। যাক, সামান্য কম হলো, তার সঙ্গে 10⁻⁸ তুমি যোগ করে দেবে। যোগ করে যাই কারণে তুমি pHটা তোমার 7-এর নিচে চলে আসছে। তাহলে 10⁻⁸ মোলার HCl এর pH কিন্তু যা ডিরেক্টলি ফর্মুলায় বসিয়ে দিয়ে 8 করে দিলে সেটা কিন্তু চলবে না। তার ক্ষেত্রে H+টাকে কন্ট্রিবিউশনটাকে, জল থেকে যে H+টা পাচ্ছ তার কন্ট্রিবিউশনটাকে ইনকর্পোরেট করে তারপর তোমাকে pHটাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এবারে যদি আমি বলি যে ধরো তোমার একটা 1 মোলার HCl, আচ্ছা 1 মোলার HCl যখন ক্যালকুলেট করবে এই ফর্মুলা থেকে pH -log 10 বেস কনসেন্ট্রেশন অফ H+/C0, কি হবে? এটা -log 10 বেস 1 হয়ে যাবে, কারণ 1 মোল পার লিটার, তার কনসেন্ট্রেশন অফ H+ 1 মোল পার লিটার, তাহলে সেটা কত হয়ে গেল? তোমার 0 হয়ে গেল। এটা তাহলে দেখো 1 মোলার HCl এর pH তোমার 0, কিন্তু এটা সত্যি না। দিস ইজ রং, দিস ইজ রং। কেন? কারণটা হচ্ছে যে অ্যাজ দ্য সলিউশন ইজ সাফিসিয়েন্টলি কনসেন্ট্রেটেড, দেখো এই যে সলিউশনটা তো সাফিসিয়েন্টলি কনসেন্ট্রেটেড, তাহলে অ্যাজ দ্য সলিউশন ইজ সাফিসিয়েন্টলি কনসেন্ট্রেটেড উই ক্যানট ইউজ দ্য ফর্মুলা, তার মাইক্রোফোন অন হয়ে গেল, উই ক্যানট ইউজ দ্য ফর্মুলা pH = এই মাইক্রোফোন অন কর, কার মাইক্রোফোন অন হয়ে গেছে? আমি এই ফর্মুলা ব্যবহার করতে পারবো না। আমাকে কি করতে হবে? উই হ্যাভ টু অ্যাপ্লাই, এই কার মাইক্রোফোন অন হয়ে গেছে? তো আমাকে এই ফর্মুলা ব্যবহার করতে হবে। pH -log 10 বেস অ্যাক্টিভিটি অফ H+ তোমাকে ব্যবহার করতে হবে। এবার অ্যাক্টিভিটি অফ H+টা সেইটা আবার তুমি ডিবাই-হুকেল লিমিটিং ল হ্যানা-ত্যানা ব্যবহার করে যেরকম ভাবে করো সেটা পরের কথা। তারপর মোদ্দা কথা হচ্ছে যে যদি তুমি ধরো 1 মোলার HCl বা তুমি ধরো এই 10 মোলার HCl, হ্যাঁ 3 মোলার HCl, তুমি জাস্ট pHটাকে ক্যালকুলেট করে ফেললে, করে -1 হয়ে গেল, এটা কিন্তু রং। এটা রং। তার মানে ভেরি কনসেন্ট্রেটেড সলিউশন যদি হয়ে যায় তাহলে কিন্তু -log 10 বেস কনসেন্ট্রেশন অফ H+/C0 এই ফর্মুলা তুমি ব্যবহার করতে পারবে না। এই ফর্মুলাটা সত্যি কখন? যখন সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে 3-4টে সিচুয়েশন তোমায় ভাবতে হচ্ছে। আমি HCl একটা অ্যাসিড, তারই pH বের করছি। যদি প্রচন্ড ডাইলিউট হয়ে যায় 10⁻⁸, 10⁻⁷ মোলার কনসেন্ট্রেশন হয়ে যায়, তখন জলের পার্টটাকে কন্ট্রিবিউট করতে হবে। আবার 10⁻³ -4 -5 হলে জাস্ট H+ এর কনসেন্ট্রেশন থেকে তুমি pHটাকে বের করে ফেলতে পারলে
এটা মানে 10⁻⁻4 হলে pH 4, 10⁻³ হলে pH 3, 10⁻5 হলে pH 5 and so on. এটা হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আবার দেখো যদি তোমার প্রচন্ড কনসেন্ট্রেটেড সলিউশন হয়ে যায় সামহাউ, প্রচন্ড কনসেন্ট্রেটেড সলিউশন যদি হয়ে যায়, হ্যাঁ, তোমার ওই 1 মোলার 10 মোলার ইত্যাদি ইত্যাদি, তখনও তুমি জাস্ট পিএইচটাকে এই ডিরেক্ট ফর্মুলায় বসে ক্যালকুলেট করতে পারবে না। তখন তোমাকে অ্যাক্টিভিটিতে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা তোমাকে ব্যবহার করতে হবে। অ্যাক্টিভিটি যদি সাপ্লাই করে দেয় ভালো, না হলে তোমাকে ডিবাই-হুকেল থিওরি বা ডিবাই-হুকেল লিমিটিং ল থেকে ওটাকে বের করতে হবে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আমি ডিফাইন করে নিই, সেটা হচ্ছে পিওএইচ, যেটা মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ ওয়েট মাইনাস। এটাকে তুমি লিখতে পারবে মাইনাস লগ 10 বেস activity coefficient of OH minus into concentration of OH minus by C0, সেটা হয়ে যাচ্ছে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0। এইভাবে লিখতে পারবে কখন? ফর ভেরি ডাইলিউট সলিউশন। আচ্ছা, এবারে দেখো যে তোমার যেহেতু তোমার কনসেন্ট্রেশন অফ H প্লাস মানে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার যেটা, সেটা কিন্তু ফিক্সড সমান কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0। এইটা হচ্ছে KW, সেটা হচ্ছে 10⁻⁻14 অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ যে যদি লগ নিয়ে নাও, লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 প্লাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0, এইটা হয়ে যাচ্ছে তোমার লগ 10 বেস 10⁻⁻14। এবারে এইটাকে তুমি পেয়ে যাচ্ছ, দেখো কি করে না, এইটাকে মানে মাইনাস করে দিলে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0, এইটা একটা, প্লাস এইটাকে যদি মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0 করো, এইটা, তাহলে এইটা মাইনাসটা এটা তোমার 14 হয়ে গেল। তার মানে এটা দেখো পিএইচ প্লাস পিওএইচ, এটা হচ্ছে 14। এবারে দেখো পিএইচ প্লাস পিওএইচ এর যোগফল যদি তোমার 14, তাহলে পিএইচ পেলে পিওএইচ পেয়ে যাবে, পিওএইচ হলে পিএইচ পেয়ে যাবে। সেই জন্য আলাদা করে পিওএইচ যেটা, সেইটাকে নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই, কারণ পিএইচ এবং পিওএইচ এর যোগফল যেহেতু 14, সেই জন্য তুমি জাস্ট পিএইচ পি এইচ বের করে সেখান থেকে পিওএইচ পেয়ে যাবে অ্যান্ড ভাইস ভার্সা। এইটা ধরো তুমি হচ্ছে একটা 10⁻⁻4 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন। এর ক্ষেত্রে সোডিয়াম হাইড্রক্সাইড ফুল ডিসোসিয়েট করে যেহেতু Na++OH মাইনাস দিল, তাহলে এই কনসেন্ট্রেশন অফ OH মাইনাসটা হয়ে যাবে কত? 10⁻⁻4 মোলার। তুমি যখন পিওএইচটাকে ক্যালকুলেট করছো, এটা মাইনাস লগ 10 বেস ইন্টু 10⁻⁻4 হয়ে গেল, তো 4 হয়ে গেল। পিএইচটা কত হয়ে যাবে না, 14 মাইনাস 4 মানে তোমার 10 হয়ে যাবে। তাহলে এইরকম ভাবে স্ট্রং একটা বেস যদি হয়, তার পিওএইচটাকে পিএইচ তুমি এরকম ভাবে ক্যালকুলেট করে ফেলতে পারবে। হলো, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ধরো একটা উইক অ্যাসিড, ধরো একটা একটা উইক অ্যাসিড তুমি নিচ্ছ। আচ্ছা, উইক অ্যাসিডটা যখন মানে অ্যাসিটিক অ্যাসিডের মতো, সেটা H প্লাস প্লাস A মাইনাস হিসেবে ডিসোসিয়েট করবে। এবারে ধরো তার কনসেন্ট্রেশন যদি সি হয়, তাহলে 1 মাইনাস আলফা ইন্টু সি ইকুয়াল টু আলফা সি। এটা আলফা সি হলে, যেখানে আলফাটা হচ্ছে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন, একটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে এর ক্ষেত্রে এই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যেটা, এই যেটা হলো, এর ক্ষেত্রে যদি তুমি ডিসোসিয়েশন কনস্ট্যান্টটাকে ক্যালকুলেট করো, সেটা ধরো উইক অ্যাসিড ডিসোসিয়েশনকে কে এ দিয়ে নাম দিচ্ছে, সেটা অ্যাক্টিভিটি অফ H প্লাস কিন্তু অ্যাক্টিভিটি অফ A মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ H এরকম ভাবে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এইটাকে তুমি লিখতে পারো অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ H প্লাস ইন্টু CH প্লাস বাই C0 ইন্টু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ OH মাইনাস A মাইনাস
এ মাইনাস ইন্টু সি এ মাইনাস বাই সি জিরো বাই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এইচ এ ইন্টু সি অফ এইচ এ বাই সি জিরো, এইটা এটা হলো কে এটা। আচ্ছা, এবারে এইটাকে তুমি জাস্ট অ্যাপ্রক্সিমেটলি সি এইচ প্লাস ইন্টু সি ওইচ মাইনাস ডিভাইডেড বাই সি এইচ এ ইন্টু সি জিরো এইভাবে লিখতে পারো ফর ভেরি ডাইলিউট সলিউশন হোয়েন এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলো এইগুলো মোরালেস ওয়ান তখন হয়ে যাচ্ছে বলে আমি অ্যাক্টিভিটি মিন অ্যাক্টিভ মানে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট কন্টেনিং টার্মগুলোকে জাস্ট ওয়ান করে দিচ্ছি। তাহলে এইখান থেকে তুমি কে এটা পেয়ে গেলে, কে এটা হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে দেখো এই তোমরা যখন ইউজুয়ালি পড়ো তখন এই সি জিরো দিয়ে ভাগটাকে করে না, সি জিরো দিয়ে ভাগটাকে না করলে যেটা হবে কে এর একটা ইউনিট থেকে যাবে, কিন্তু কে এ একটা ইউনিটলেস কোয়ান্টিটি। এইখানে যেমন তুমি ধরো কে ডব্লিউটাকে যখন ডিফাইন করেছিলে, খেয়াল করে দেখো কোথায় গেল কে ডব্লিউ ডিফাইন করে, যে কে ডব্লিউ যখন ডিফাইন করেছে এটাকে একটা ইউনিটলেস কোয়ান্টিটি তোমাকে মাথায় রাখতে হবে। মানে কে ডব্লিউ কিন্তু, এটা বলে রাখি কোথাও একটা, কে ডব্লিউ হচ্ছে তোমার ইউনিটলেস। ওই জন্য প্রত্যেকটাকে অ্যাক্টিভিটির টার্মসে লিখে যখন কনসেন্ট্রেশনের টার্মে তুমি রিপ্লেস করবে তখন কিন্তু এই সি জিরো দিয়ে ভাগটা এসেন্সিয়াল। সি জিরো দিয়ে ভাগটাকে করলে ইউনিটটা উইল বি টেকেন কেয়ার অফ, এইটা। আচ্ছা, এবারে দেখো এই যখন ডিসোসিয়েশন হচ্ছে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা কত, আলফা সি ওইচ মাইনাস আলফা সি, তাহলে কে এটা কত হলো, কে এটা হচ্ছে আলফা সি ইন্টু আলফা সি বাই ওয়ান মাইনাস আলফা ইন্টু সি জিরো। তাহলে আলফা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস আলফা সি বাই সি জিরো হলো, মানে একটা সি কেটে গেছে, সি বাই সি জিরো হলো, আলফা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস আলফা সি বাই সি জিরো হলো, সেটা হচ্ছে তোমার কে এটা, এটা। আচ্ছা, এবারে যেহেতু আলফাটা ইউজুয়ালি মাঝ লেস দ্যান ওয়ান হয়, সেই জন্য কে এটাকে অনেক সময় অ্যাপ্রক্সিমেটলি আলফা স্কোয়ার ইন্টু সি বাই সি জিরো এইরকম ভাবে লেখা হয়। তাহলে এখান থেকে দেখো আলফাটা আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, ওয়ান বাই রুট ওভার অফ, সরি আলফাটা কে এটা উপরে থাকছে, কে এটা উপরে রইল আর নিচে হচ্ছে সি বাই সি জিরোটা রইল, সি বাই সি জিরো হলো। তার মানে কি হলো, তার মানে এটা দাঁড়াচ্ছে এটা আলফাটা ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট ওভার অফ সি, অর্থাৎ ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কনসেন্ট্রেশনের স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এটাকে বলা হচ্ছে অসওয়াল্ড, দিস ইজ দ্য অসওয়াল্ড ডাইলিউশন ল। মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা স্কোয়ার রুট অফ কনসেন্ট্রেশন তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে তোমার এই কমপ্লিট ডিসোসিয়েশনটা হওয়া মানে কি, আলফাটা তোমার ওয়ানের দিকে যাওয়া। সেটা কখন হবে, যখন তোমার কনসেন্ট্রেশনটা মানে আলফা, এই যে এখানে তো কে বাই রুট ওভার অফ সি বাই সি, তাহলে আলফাটাকে প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট ওভার অফ সি বলেছি। তারপরে যত কনসেন্ট্রেশন কম আলফাটা তত বেশি। এই ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফাটা এমনিতে কি হয়, এখানে আলফাটা হচ্ছে ইউজুয়ালি তোমার এই 0 থেকে 1 এর মধ্যে হয়। ওয়ানের দিকে যাওয়া মানে ফুললি ডিসোসিয়েট করছে, আর 0 দিকে মানে হচ্ছে ডিসোসিয়েট করছে না। তা ডিসোসিয়েশন বাড়াতে গেলে কি হচ্ছে, কনসেন্ট্রেশন কমাতে হবে। তার মানে ফর উইক ইলেকট্রোলাইট ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইনক্রিজেস উইথ ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন, এটা মাথায় রাখতে হবে। তাহলে যেটা কথা সেটা হচ্ছে ফর উইক ইলেকট্রোলাইট ডিগ্রি অফ ডিসোসিয়েশন increases with decrease in concentration। এটা তাহলে আলফাটা বের করে, তাহলে এবার এখানে একটু ফিরে এসো, দেখো তোমার তাহলে আমি যদি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসটাকে বের করতে চাই সেটা কি হবে, আলফা ইন্টু সি। এই যে আমাকে পিএইচ বের করতে গেলে কি হবে, এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা লাগবে, এইচ প্লাসের কনসেন্ট্রেশন আলফা ইন্টু সি হলো। তো আলফা ইন্টু সি মানে হচ্ছে আলফাটা হচ্ছে তোমার এখানে পেয়ে গেলে কে এ বাই রুট ওভার অফ সি বাই সি জিরো, এখানে একটা সি তোমার এলো। তাহলে সি এইচ প্লাস বাই সি জিরো যখন ক্যালকুলেট করছো তখন কি বেরোচ্ছে, কে এ সি জিরো দিয়ে ভাগ করছো এইটা ইন্টু সি বাই সি জিরো তার স্কোয়ার রুট,
কনসেন্ট্রেশন এইচ প্লাস যখন করছে দেখো, আচ্ছা কে এটা 1 মিনিট, একটা জিনিস ভুল হলো, এখানে স্কোয়ার রুটটাকে লেখা হয়নি। হ্যাঁ, এটা স্কোয়ার রুট ছিল, এখানে একটা স্কোয়ার রুট ছিল। হ্যাঁ, এটা এই যে এটা যখন স্কোয়ার মানে রুট করছো তুমি যখন, এটা একটা স্কোয়ার রুট থাকবে। দেখ এটা এটা পুরোটা স্কোয়ার রুট থাকছে। তাহলে এবারে দেখো পিএইচ যখন ডিফাইন করছে কি হবে, মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই সি জিরো। তো এইটা কত হচ্ছে, মাইনাস লগ 10 বেস কে এ ইন্টু সি বাই সি জিরো। কত দাঁড়াচ্ছে না, মাইনাস হাফ লগ 10 বেস কে মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। আচ্ছা একটা জিনিস এখানে বলে নি, এই যে কে যখন তুমি ডিফাইন করেছো না, এখানে কে এ ডিফাইন করলে, তাহলে পিকেটা হচ্ছে মাইনাস লগ 10 বেস কে, এইটা তোমার পিকে। হ্যাঁ, কে এটা হচ্ছে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এটা হচ্ছে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট তার মাইনাস লগ 10 বেস কে টাকে করলে সেটা পিকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এবারে এইটা খেয়াল করে দেখো, এটা মাইনাস লগ 10 বেস কে টা হচ্ছে পিকে, তার মানে হাফ পিকে এ হলো মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। এইটা হচ্ছে তোমার পিএইচ বের করার রাস্তা। মানে ধরো একটা অ্যাসিটিক অ্যাসিড তুমি নিয়েছো, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে যদি তোমাকে পিএইচটাকে বের করতে হয়, তাহলে তোমাকে কিন্তু এই ফর্মুলাটাকে ব্যবহার করতে হচ্ছে। সেটা কি দেখো, হাফ পিকে মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। ঠিক আছে, মানে ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি একটা অ্যাসিটিক অ্যাসিড সলিউশন। ধরো আমি একটা জাস্ট তোমায় বলছি, ধরো 0.1 মোলার বা নর্মাল যাই বলো না কেন, নর্মাল অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা অ্যাসিটিক অ্যাসিডের পিকে এর ভ্যালু কত হয় যায় বলো তো, 4.73 এর মতো হয় অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এর যখন তুমি পিএইচ ক্যালকুলেট করবে, তাহলে কত, হাফ পিকে এ মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। তো এটা এইটা তাহলে কত হবে, তাহলে হাফ ইন্টু 4.73 মাইনাস হাফ লগ 10 বেস 0.1। এটা ক্যালকুলেট করে দেখো কত বেরোচ্ছে। উইক অ্যাসিডের জন্য যদি তুমি পিকে বের করতে চাও, তাহলে দেখো প্রথমেই যদি তোমাকে এই ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা বলে দেয়, আলফার ভ্যালু বলে দেয়, তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন আলফা ইন্টু সি, এই যে এখানে শেষে এটা লিখেছি, এইচ প্লাসের কনসেন্ট্রেশন আলফা ইন্টু সি, সেইটাকে করে সেখান থেকে তুমি পিএইচটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবে। এবার অনেক সময় তোমাকে আলফা দিয়ে দেয় না, তার বদলে কে বা পিকে এর ভ্যালু দিয়ে দেওয়া থাকে। তা পিকে এর ভ্যালু যদি দিয়ে দেয়, তাহলে তুমি কেমন করে এগোবে, তার জন্য আমি একটুখানি করে নিলাম, করে নিয়ে এই ফাইনাল ফর্মুলাটা এসে পৌঁছালাম। পিএইচটা হচ্ছে হাফ পিকে মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। এবার অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে তুমি জানো যে পিকে এর ভ্যালুটা হচ্ছে 4.73 আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই জন্য আমি যদি 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড তার পিএইচ বের করতে চাই, তাহলে হাফ পিকে মাইনাস হাফ লগ 10 বাই সি বাই সি জিরো। পিকে এর 4.73, তাহলে হাফ ইন্টু 4.73 মাইনাস হাফ ইন্টু লগ 10 বাই 0.1 করে তোমার কত হবে তুমি ক্যালকুলেট করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে বিভিন্ন সলিউশনের ক্ষেত্রে কেমন করে পিএইচ বা পিওএইচ এগুলোকে ক্যালকুলেট করতে হবে। আর এখানে একটা জিনিস একটুখানি বলে নিই, যে এই জায়গাটা দেখো, এই যে পিকে যখন আমি ডিফাইন করলাম, এটা মাইনাস লগ 10 বেস কে, শুধু এইটুকু বোঝার চেষ্টা করো। ধরো এই যে ডিসোসিয়েশনটা হচ্ছে উইক অ্যাসিডের, এই যে ডিসোসিয়েশনটা হচ্ছে, ডিসোসিয়েশন যত বেশি হবে তত এইচ প্লাস পাবো, অর্থাৎ সে তত ভালো অ্যাসিড, তাই তো। তাহলে এবারে কি, তাহলে এই মানে উইক অ্যাসিডের মধ্যে ভালো উইক অ্যাসিড মানে যে বেশি ডিসোসিয়েট করে, তার জন্য কে এর ভ্যালুটা বেশি হবে, আর ইকুইলিব্রিয়ামটা ডান দিকে শিফট করে থাকবে, অর্থাৎ কে এর ভ্যালু কত বেশি হবে সে তত বেশি অ্যাসিডিক। এবারে দেখো কে এর ভ্যালু যদি বেশি হয়ে যায়, তাহলে পিকে এর ভ্যালু হচ্ছে কম হবে। সেখানে পিকে এর ভ্যালু যার যত কম সে কিন্তু তত বেশি অ্যাসিডিক। তাহলে আমি একটা অ্যাসিটিক অ্যাসিড নিই, যা ধরো ফর্মিক অ্যাসিড নিই, দেখা যাচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের তুলনায় ফর্মিক অ্যাসিডের পিকে এর ভ্যালুটা কম, তার মানে ফর্মিক অ্যাসিড কিন্তু তোমার বেশি অ্যাসিডিক। মানে আমি এক্সাম্পল বলছি, অ্যাজ ফর এক্সাম্পল। হ্যাঁ, তাহলে পিকে ভ্যালু যেটা, এই পিকে ভ্যালুটা দিয়ে কিন্তু উইক অ্যাসিডের অ্যাসিডিটিটাকে বুঝতে হয়। এমনিতে যদি স্ট্রং অ্যাসিড হয় তখন পিকে দিয়ে বুঝতে নাই, HCl বা সালফিউরিক অ্যাসিড
সেগুলোর ক্ষেত্রে তোমাকে ওই কনসেন্ট্রেশন দিয়ে সবকিছু তুমি এক্সপ্রেস করবে। কিন্তু যদি উইক অ্যাসিড হয়, এই অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোসায়ানিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ইত্যাদি সিচুয়েশন যখন হবে, তখন কিন্তু তোমার পিকে দিয়েই তার অ্যাসিডিটিকে বুঝতে হবে, যার পিকে যত কম সে তত বেশি অ্যাসিড। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক একই রকম করে তুমি যদি একটা উইক বেস যদি কনসিডার করো, উইক বেস ধরো, তাহলে উইক বেসটা তুমি বিওএইচ বলছো, তাহলে সে ডিসোসিয়েট করে বি প্লাস প্লাস ওইচ মাইনাস দিল। এর ক্ষেত্রে উইক বেস ডিসোসিয়েশন কস্ট আছে। তার আগে আরে ঠিক আছে, আমি মানে এটা তো পরে তো হবে, মানে ধরো আমি একটা উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যদি বলি, উইক বেস dissociation constant Kb, the activity of B plus into activity of OH minus by activity of BOH, তা তুমি লিখবে activity coefficient of B plus into concentration of B plus by C0, activity coefficient of OH minus into concentration of OH minus by C0 by activity coefficient of BOH into concentration of BOH by C0। এইটা তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার, এটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখে ফেলছো কনসেন্ট্রেশন অফ বি প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ বিওএইচ ইন্টু C0। এটা C0, এটা হলো। তাহলে দেখো এবারে মানে আমি এটা কনসেন্ট্রেশন এটা আমি লিখে ফেললাম আর কি। এবারে বাকি যা করার তোমায় করতে পারো। এবারে যদি ধরো এটা বিওএইচ এর কনসেন্ট্রেশন যদি সি হয়, তো অ্যাট ইকুইলিব্রিয়াম 1 মাইনাস আলফা ইন্টু সি, সেটা হচ্ছে আলফা সি ইন্টু আলফা সি, এরকমভাবে যদি হয় তাহলে সেগুলো তুমি বসাতে পারবে। আলফা সি ইন্টু আলফা সি বাই 1 মাইনাস আলফা ইন্টু C0, সেটা আলফা স্কোয়ার ইন্টু 1 মাইনাস আলফা সি বাই C0 হচ্ছে এটা। তাহলে এবারে তুমি আলফাটা যদি মাঝ লেস দেন 1 ধরে নাও, তাহলে কে বিটা পেয়ে গেলে আলফা স্কোয়ার সি বাই C0, আলফা স্কোয়ার সি বাই C0 এটা। তাহলে এবারে তুমি ধরো এখান থেকে আলফাটাকে বের করে নাও, রুট ওভার অফ কে বি বাই সি বাই C0 এটা। তাহলে এবারে কনসেন্ট্রেশন অফ ওয়েজ মাইনাস যদি তুমি দেখো, সেটা হচ্ছে কত, আলফা ইন্টু সি, তার মানে রুট ওভার অফ কে বি ইন্টু সি বাই C0 ইন্টু সি হলো, তাহলে সি ওয়েজ মাইনাস বাই C0 যদি তুমি লেখো, তাহলে সেটা বেরোচ্ছে কত, রুট ওভার অফ কে বি ইন্টু সি বাই C0 এইটা হলো। তাহলে পি ওয়েজ যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ ওয়েজ মাইনাস বাই C0, তাহলে মাইনাস লগ 10 বেস রুট ওভার অফ কে বি ইন্টু সি বাই C0, তার মানে তোমার এটা মাইনাস হাফ লগ 10 বেস কে বি মাইনাস হাফ লগ 10 বেস সি বাই C0। এটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে হাফ পি কে বি মাইনাস হাফ লগ 10 বেস সি বাই C0। এটা হচ্ছে তোমার পি ওয়েট বেরিয়ে গেল আর কি। এটা আচ্ছা, পিকেবিটা কি এখানে, এই যে কেবি যখন পেয়ে গেছো, তাহলে পিকেবিটা হচ্ছে তোমার বেসিক্যালি, পিকেবিটা বাই ডেফিনেশন হচ্ছে মাইনাস লগ 10 বেস কেবি, এটা তোমার পিকেবি। যেমন পিকে এ হয় তেমন পিকে বিও আমি এখানে বলছি। তাহলে দেখো উইক অ্যাসিডের জন্য পিকে এ, উইক বেসের জন্য পিকে বি, আর জলের জন্য পিকে ডাব্লিউ। হ্যাঁ, এই পারস্পরিক সম্পর্ক করে তুমি সব পেয়েছো। তা দেখো, তাহলে আমি এই কুইকলি যে জিনিসগুলোকে করলাম, আমি একটুখানি বলিনি আমি কি কি জিনিস শেষ মুহূর্তে শেষে বললাম আর কি। তা শেষে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, দেখো আমি আলোচনা করলাম তোমার পিএইচ রিলেটেড, যেটা পিএইচ তার ডেফিনেশনটাকে দিয়েছি, পিওএইচ তার ডেফিনেশনটাকে বলেছি,
আচ্ছা, এবং প্রপারলি ডেফিনেশনগুলোকে দিয়েছি কিন্তু। এবারে যে পিএইচ অ্যান্ড পিওএইচ ফর ভ্যারিয়াস সলিউশনস দেখলাম, হ্যাঁ এইটা পিকে ডব্লিউর মানে বুঝেছি, পিকে বুঝেছি, পিকেবি বুঝেছি, এগুলো এই তিনটে জিনিস আমি বুঝেছি। হ্যাঁ এটা তাহলে এইগুলো দেখো এখানে কুইকলি বলে দেওয়া হয়েছে, কিন্তু সব একটা আরেকটার সাথে দারুণভাবে কানেক্টেড বলে একদম সব ঝড়ের গতিতে জিনিসগুলোকে বলে দেওয়া হয়েছে। তাহলে পিএইচ ডিফাইন করা হয়েছে, পিএইচটা প্রপারলি ডিফাইন করেছে, পরপর পরপর করে ইউনিট টিউনিট হেনাতানাগুলোকে মাথায় রেখে তুমি একটু ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? আচ্ছা, এই জলটাকে মাথায় রেখে এখানে তুমি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার কেডব্লিউ, হ্যাঁ সেখান থেকে তোমার পিকেডব্লিউ, হ্যাঁ এগুলোকে জাস্ট আলোচনা করা হয়েছে। এবারে বিভিন্ন সলিউশনের ক্ষেত্রে অ্যাসিড মানে পিএইচ টিএইচ কি হবে সেগুলোকে জাস্ট বলা হয়েছে এখানে। হ্যাঁ তারপরে তোমার পিএইচ এর সঙ্গে সঙ্গে পিওএইচ আমি ডিফাইন করেছি, পিওএইচ কাকে বলে ডিফাইন করেছি। পিএইচ এবং পিওএইচ এই যোগফলটা যে 14 হয় পিকেডব্লিউর সঙ্গে সমান হয় আর কি, এটা আমি এখান থেকে দেখেছি। আচ্ছা, এবার উইক অ্যাসিডের ক্ষেত্রে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বেসিক্যালি আর কি, সেইটাকে ডিফাইন করেছি। উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এবং সেই উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এইখান থেকে একটা উইক অ্যাসিড যদি হয় তার কনসেন্ট্রেশন যদি বলে দেয় তাহলে তার পিএইচ কত হবে তার ফর্মুলা আমি বের করেছি, পিকে এর মানে বুঝেছি। আবার উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা দেখে নিলাম, উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দেখে নিলাম, পিকেবি, এবং একটা উইক বেস যদি থাকে তাহলে তার পিএইচ কি করে ক্যালকুলেট করতে সেটা তুমি দেখেছো। তাহলে আমি একটা হোমওয়ার্ক দিতে পারি তোমাকে একটা, তো একটা হোমওয়ার্ক দিলাম, বললাম হোয়াট ইজ দ্য পিএইচ অফ 0.01 মোলার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সলিউশন। আগেটা ছিল অ্যাসিটিক অ্যাসিড, এটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। আচ্ছা, এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে যেটা আমি গিভেন, এই পিকে বি অফ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সেটাও না 4.73 হয় অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি বলে দিলাম যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের পিকেবি আর অ্যাসিটিক অ্যাসিডের পিকে তারা দুটো হচ্ছে সমান হয়, যাতে মাথায় রাখবে, ঠিক আছে? হুম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ তো দেখো আজকে ঝড়ের গতিতে অনেকটা জিনিস বলা হয়েছে, তবে আয়নিক ইকুইলিব্রিয়াম পুরো পাঠটা শেষ হয়নি, আমাদের আর একটা ক্লাস লাগবে। আমরা সিলেবাস অনুযায়ী যেটা আছে তাতে দেখতে পাচ্ছি উইক অ্যান্ড স্ট্রং ইলেকট্রোলাইট পার্ট যেটা সেটা আমি দেখেছি, এই আয়নাইজেশন অফ ইলেকট্রোলাইট সেটাও আমি দেখেছি। আচ্ছা, এদিকে তোমার আয়নাইজেশন অফ ওয়াটারটা আমি দেখলাম, পিএইচ স্কেল দেখলাম, কমন আয়ন এফেক্ট দেখলাম, এটা দেখেছি। সলিবিলিটি অফ স্প্যারিংলি সলিবল সল্ট অ্যান্ড সলিবিলিটি প্রোডাক্ট সেটাও দেখেছি। তাহলে আমাদের যেগুলো বাকি আছে সেটা হচ্ছে যে বাফার সলিউশন আমাদের বুঝতে হবে, হাইড্রোলিসিস অফ সল্ট অ্যান্ড পিএইচ অফ দেয়ার সলিউশন সেটা আমাদেরকে বুঝতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে অ্যাসিড বেসের যে কিছু ডেফিনেশন আছে আর কি, এই যে বিভিন্ন অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম বা ভ্যারিয়াস কনসেপ্ট অ্যাসিড বেস, যেখানে ব্রনস্টেড লাউডি এবং লুইস কনসেপ্ট যেটা আর কি, সেগুলোকে একটুখানি বোঝার দরকার আছে আর কি, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি কি তোমাদের যা সিলেবাস তাতে আর একটা ক্লাস হলে এই ইকুইলিব্রিয়াম পার্ট যেটা আছে সেই পার্টটা আমাদের হয়ে যাবে। মানে সিলেবাসে অন্তত যতটা উল্লেখ করা আছে, একটা ক্লাস হয়তো আমি আরো কিছু প্রবলেম করবো বলে আর দুটো ক্লাস নেবো আর কি, ঠিক আছে? দুটো ক্লাস হলে এই পার্টটা আমাদের শেষ হয়ে যাবে। তা আমরা খুব কুইকলি এসেনশিয়াল যে জিনিসগুলো সেগুলোকে বলে নিচ্ছি। হ্যাঁ,
তাহলে পরের দিন আমরা সল্ট হাইড্রোলিসিস, বাফার, এই রিলেটেড যে আয়নিক ইকুইলিব্রিয়ামের আরো কিছুটা পার্ট বাকি আছে আর কি, সেইগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মানে বাফার ক্যাপাসিটি, হ্যাঁ, এই রিলেটেড জিনিসপত্রগুলো খুব ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে ওই অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশন দেখবো অটোমেটিক্যালি আমাদের কিছুটা আলোচনার মধ্যে চলে আসছে। আমরা ধরে নাও আরো 2টো ক্লাস দেবো, এখানে 2টো ক্লাস দিলেই হচ্ছে এই করসপন্ডিং জায়গাটা আমাদের বলা হয়ে যাবে। তাহলে বলো, তাহলে যা যা আলোচনা করে কি তাতে কার কি অসুবিধা আছে বলে নাও। তাহলে আমাদের নেক্সট ক্লাসে এইটাই করবো আর কি। নেক্সট ক্লাসে মূলত এই জায়গাটা সল্ট হাইড্রোলিসিসটা আমাকে ভালো করে বুঝতে হবে। সল্ট হাইড্রোলিসিস, তার সাথে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বাফার সলিউশন, বাফার ক্যাপাসিটি, এইগুলোকে বুঝতে হবে। তার সঙ্গে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন বুঝতে হবে। ইন্ডিকেটর নিয়ে একটু কথাবার্তা বলে নেব। হ্যাঁ, এইগুলো, এই রিলেটেড ডিসকাশনগুলো আমাদের নেক্সট ক্লাসে হবে। আর তাহলে আজকে এই পর্যন্তই থাক। এন্ড অফ ডেট, মানে আয়নিক ইকুইলিব্রিয়ামে লেকচার 1 আর কি। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা অ্যাজ এ হোল ধরলে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তোমার 3টে ক্লাস দিয়েছি। হ্যাঁ, এটা তো বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। বাবা, একবারে পেজটা একদম শেষ হয়েছে, মার্জিন আর একবার